ওকে, সো আজকের যে লেকচারটা এটা হচ্ছে আমাদের ইমেজ প্রসেসিং বলতে আমরা যেটা বুঝি সেই পোর্শনটার প্রথম লেকচার বলতে পারেন। যদিও আমরা অলরেডি ফার্স্ট ক্লাসে একটা ডিজিটাল ইমেজ আসলে ঠিক কী রিপ্রেজেন্ট করে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এ কম্পিউটার আর মেশিন সেটা আমরা দেখেছি। এরপর আমরা আসলে পরের ক্লাসটাতে আমরা দেখেছি হিউম্যান ভিজুয়াল সিস্টেম আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা আসলে ইমেজটাকে ক্যাপচার করি, কিভাবে ইমেজ স্টোর করা হয়, এই জিনিসগুলো আমরা দেখেছি। এই সব কিছুই আসলে ইমেজ প্রসেসিং পোর্শনটার জন্য ইম্পর্ট্যান্ট এবং ইমেজ প্রসেসিংয়ে আমাদের এগুলোর বেশ কিছু ইনফরমেশন মাথায় রাখতে হয়। তো আজকে থেকে আমরা আসলে দেখব ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে আমরা আসলে কী করতে চাই, কিভাবে করতে চাই এবং কনসিডারেশনগুলো কী কী। ঠিক আছে, তো আজকের লেকচারে আমরা যেটা কভার করব সেটা আমাদের আসলে ইমেজ প্রসেসিংয়ের কথা যদি বলি, ইমেজ প্রসেসিং আসলে মাল্টিপল টাইপস হয়। একটা হচ্ছে এটা প্রাইমারিলি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমরা যেটাকে বলি স্পেশাল ডোমেইনে ইমেজ প্রসেসিং, আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ইমেজ প্রসেসিং। ঠিক আছে, এই দুই ভাগে একদম প্রাইমারিলি আমরা ভাগ করি। আবার স্পেশাল ডোমেইন ইমেজ প্রসেসিংকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। যেমন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট প্রসেসিং, এটা হচ্ছে এক ধরনের ইমেজ প্রসেসিং। এরপর আছে নেইবারহুড প্রসেসিং, এরপর আবার আছে গ্লোবাল প্রসেসিং। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইনের যে ইমেজ প্রসেসিং সেখানেও এরকম কিছু প্রকারভেদ আছে। হোয়াট এভার, আমরা আজকে আসলে যে লেকচারটা কভার করব সেখানে আমরা পয়েন্ট প্রসেসিংয়ের একটা পোর্শন কভার করব। পয়েন্ট প্রসেসিংয়ের খুব সিম্পল কিছু টেকনিক্স আমরা দেখব এবং আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, সেটা আমাদের নেক্সট লেকচারে কভার করা হবে। ওকে, তো আমরা তাহলে শুরু করি। ফার্স্টলি একটা স্পেশাল ইমেজ প্রসেসিংয়ের কথা যদি আমরা বলি, স্পেশাল ইমেজ প্রসেসিংয়ের টিপিক্যাল যে পাইপলাইন সেটা আপনারা আসলে এখানে দেখতে পাচ্ছেন। ফার্স্টলি যেটা আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে অরিজিনাল ইমেজটা, সেই অরিজিনাল ইমেজটাকে আমরা, এই পোর্শনটা হচ্ছে প্রসেসড ইমেজ। ঠিক আছে, এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ আর এটা হচ্ছে আমাদের প্রসেসড ইমেজ। আপনারা যদি ভালো করে খেয়াল করেন এখানে পার্টিকুলার ইমেজ প্রসেসিং যেটা হয়েছে সেটা হচ্ছে হয়তো 180 ডিগ্রি ফ্লিপ করা হয়েছে ইমেজটাকে, চাঁদটা রাইট সাইড থেকে লেফট সাইডে চলে গেছে আর পাহাড়গুলো সিমিলারভাবে চেঞ্জ হয়েছে, বাট ওটা আসলে বড় বিষয় না। আমরা আসলে যে টিপিক্যাল পাইপলাইন সেটা দেখছি। তো স্পেশাল ডোমেইনে ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে আমরা, এবং একই সাথে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই আমরা আসলে এই টিপিক্যাল ইমেজ প্রসেসিং পাইপলাইনটা ফলো করি। যেখানে ফার্স্টলি যেটা করা হয় সেটা হচ্ছে এটা আমার ইমেজ এবং এটা স্পেশাল ডোমেইনে আছে, এটা এক্স অ্যাক্সিস বলতে পারি, আমরা এটাকে ওয়াই অ্যাক্সিস বলতে পারি। যদিও আপনারা জানেন এখানে আসলে কম্পিউটারে রিপ্রেজেন্ট করার সময় অ্যাক্সিস একটু অন্যভাবে আমরা দেখি। হোয়াট এভার, তো এই ইমেজটাকে আমরা কারেন্টলি যে অবস্থায় দেখছি সেটা হচ্ছে যেভাবে আমরা আসলে টিপিক্যাল ইমেজকে পারসিভ করি স্পেশাল ডোমেইনে, স্পেসের একটা পার্টিকুলার অ্যাক্সিস বরাবর বা একটা পার্টিকুলার স্পেসকে যদি আমরা ভ্যারি করি তাহলে ইনফরমেশন কিভাবে চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা। তো প্রথমে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে আমরা ইমেজের এই যে ডোমেইন আছে সেটাকে একটু ট্রান্সফর্ম করার চেষ্টা করি। ট্রান্সফর্ম কীরকম, যেমন ধরেন আমাদের এই ইমেজটা হচ্ছে স্পেশাল ডোমেইনে আছে, আমরা অনেক সময় স্পেশাল ডোমেইন থেকে সেটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যেতে পারি। ফ্রিকোয়েন্সি ডোমেইনে বেসিক্যালি একই রকম জিনিস, এখানে আমাদের স্পেস মানে স্পেশাল যে অ্যাক্সিস কোঅর্ডিনেটস আছে সেটার মাধ্যমে আমি একটা ইনফরমেশন প্রকাশ করছি। যখন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাব তখন আমরা সিমিলার ইনফরমেশন প্রকাশ করব, বাট এই এক্স অ্যাক্সিসের জায়গায় এই জায়গায় হয়তো একটা অ্যাক্সিস থাকবে যেটাকে আমরা বলবো ইউ, আর ওয়াই অ্যাক্সিসের জায়গায় হয়তো আমরা আরেকটা অ্যাক্সিস থাকবে সেটাকে বলবো ভি। এক্স আর ওয়াই কিন্তু ডিস্টেন্স করে, ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে, বাট ইউ আর ভি এরা ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করবে না বা স্পেসকে রিপ্রেজেন্ট করবে না, এরা ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করবে। তো যদি প্রয়োজন হয় আমরা এভাবে আসলে বিভিন্ন টাইপের ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্টেশন হতে পারে, ফুরিয়ার আছে, ওয়েভলেট আছে, এরকম যদি প্রয়োজন হয় আমরা আসলে সেই ট্রান্সফরমেশনটা করে নিই। অনেক ক্ষেত্রে অনেক ইমেজ প্রসেসিংয়ে এই কাজগুলো করে তারপর অন্য প্রসেসিংয়ের যে ফাংশন সেটা অ্যাপ্লাই করলে বেটার হয় সেজন্য। বাট যদি না প্রয়োজন হয়, আমরা সরাসরি যদি স্পেশাল ইমেজটার উপরেই প্রসেসিং অ্যাপ্লাই করতে পারি, তখন আমরা যেটা করি, তখন আমরা
ইউনিটি ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি। ইউনিটি ট্রান্সফর্ম অ্যাপ্লাই করা মানে হচ্ছে, যেমন ধরেন আমার কাছে একটা নাম্বার আছে 50, এটাকে যদি আপনি 1 দিয়ে গুণ করেন তাহলে আপনি সেম নাম্বারটা আবার ফেরত পাবেন। তো ইউনিটি ট্রান্সফর্মও এরকম। ইউনিটি ট্রান্সফর্মে আসলে যেটা করা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ইমেজের পিক্সেলকে 1 দিয়ে গুণ করা হয়। তো বেসিক্যালি ইমেজের কোনো চেঞ্জ হয় না আর কি, নো ট্রান্সফর্ম বলা যায়, বা 1 দিয়ে গুণ করা, এভাবেও বলতে পারেন। ইউনিটি ট্রান্সফর্মটা এখানে আনার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যাতে এই যে একটা টিপিক্যাল ইমেজ প্রসেসিং পাইপলাইন আমরা দেখাচ্ছি সেটাকে মোটামুটি জেনারেলাইজড একটা ফর্ম বলা যায়, এই আর কি। আচ্ছা, তো স্পেশাল প্রসেসিং কি? ওই যে যেটা বললাম, যেখানে আমরা সরাসরি এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর যেভাবে এই ইমেজের পিক্সেলগুলো রিপ্রেজেন্ট করা হয়েছে সেই সরাসরি পিক্সেলগুলোকেই আমরা যদি ম্যানিপুলেট করি, ডিরেক্ট ম্যানিপুলেশন অফ পিক্সেলস, আগে আমরা এটাকে ইউভি বা কোনো রকম ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে তারপরে কাজটা করছি না, বরং সরাসরি স্পেশাল ডোমেইনে যে বা আমাদের পরিচিত ডোমেইনে যে যেভাবে ইমেজকে ইয়ে করা হয়েছে, রিপ্রেজেন্ট করা হয়েছে, সেই ডোমেইনেই আমরা পিক্সেলের ভ্যালুগুলোকে বিভিন্নভাবে ম্যানিপুলেট যখন করি তখন সেটাকে আমরা বলছি স্পেশাল প্রসেসিং। তো টিপিক্যালি আমরা আসলে যেটা করি, আপনারা জানেন আমরা আসলে আমাদের যে ইমেজগুলো সেগুলোকে আপনাদেরকে আগের ক্লাসগুলোতে দেখিয়েছি, আমরা এফ অফ এক্স অ্যান্ড ওয়াই এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, এফ অফ এক্স অ্যান্ড ওয়াই কেন? কারণ এটা ইমেজ তো একটা 2D সিগন্যাল বেসিক্যালি, যেখানে আমার যে ভ্যারিয়েবলগুলো আছে এক্স আর ওয়াই, তারা দুইটা ভিন্ন ভিন্ন অর্থোগোনাল ডিরেকশন বরাবর, অর্থোগোনাল অ্যাক্সিস বরাবর আমার স্পেসকে রিপ্রেজেন্ট করছে। তো এক্স আর ওয়াই এর ভ্যালু যদি আমাকে দেওয়া হয় তাহলে ইমেজের যে কোনো লোকেশনের যে পিক্সেল বা যে কোনো লোকেশনের যে ভ্যালুটা সেটা আমরা পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের ইনপুট ইমেজ। তো আমরা ধরে নিতে পারি আমরা যে আউটপুট ইমেজ পাবো আফটার প্রসেসিং, সেটাও আরেকটা সিমিলার ফাংশন যেটাকে আমরা বলতে পারি জি অফ এক্স অ্যান্ড ওয়াই। তো টিপিক্যালি এই জি অফ এক্স অ্যান্ড ওয়াইকে আমি হোল ইমেজ প্রসেসিং, যে এই যে ইমেজ প্রসেসিং এর যে পাইপলাইন আছে এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি এভাবে দিতে পারি, পি অফ এফ অফ এক্স কমা ওয়াই, এভাবে আমরা জিনিসটাকে দেখাতে পারি। তো এটা আসলে কি বোঝাচ্ছে? প্রথমত আপনি বুঝতেই পারছেন এখানে এফ অফ এক্স কমা ওয়াই তো বেসিক্যালি আমার অরিজিনাল ইমেজটা। তাহলে আমাকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার আউটপুট বা প্রসেসড ইমেজ হচ্ছে সাম ট্রান্সফার ফাংশন টি, বা এটাকে ম্যাপিং ফাংশনও বলা হয়, এই যে এটাকে আমরা অরিজিনাল ইমেজের উপর অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এখন এই ম্যাপিং ফাংশনটা কীরকম হতে পারে? একটা এক্সাম্পল হচ্ছে এই যে ইউনিটি ট্রান্সফর্ম, যেটা 1 দিয়ে গুণ করা প্রত্যেকটা পিক্সেলকে। তো এটাও কিন্তু একটা ট্রান্সফার ফাংশন, যদিও তেমন কিছুই ট্রান্সফর্ম হয় না এখানে, বেসিক্যালি একই ইমেজটা আমরা পাই। ওই রকম আরও অনেক ধরনের ট্রান্সফার ফাংশন হতে পারে যেগুলো আমরা একটু পরেই দেখব। ঠিক আছে, তো বেসিক্যালি একটা ইমেজ প্রসেসিং পাইপলাইনকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে আমাদের আউটপুট ইমেজ জি অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু সাম ম্যাপিং ফাংশন ও ট্রান্সফার ফাংশন টি অফ এফ অফ এক্স অ্যান্ড ওয়াই, অরিজিনাল ইমেজের উপর। তো আমরা ইমেজ প্রসেসিং করব কেন, এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যদিও আমি এটা নিয়ে আগেও কথা বলেছি, বাট একদম স্পেসিফিক্যালি বললে এক হচ্ছে এনহ্যান্সমেন্ট, ভিজুয়াল কোয়ালিটিটা আমরা ইমপ্রুভ করার জন্য করতে পারি, অথবা স্পেসিফিক কোনো জিনিস, যেমন স্পেসিফিক এজ, স্পেসিফিক কোনো একটা অর্গান, কোনো মেডিকেল ইমেজে, সেটাকে আমরা যদি আলাদাভাবে ফোকাস করতে চাই অন্যগুলোকে ইগনোর করে, সেটাও আমরা আসলে ইমেজ প্রসেসিং এর মাধ্যমে করতে পারি। তো যে কোনো টাইপের এনহ্যান্সমেন্ট, ওভারঅল এনহ্যান্সমেন্ট বা স্পেসিফিক কোনো একটা পোর্শনের এনহ্যান্সমেন্ট, সেগুলো আমরা ইমেজ প্রসেসিং এর মাধ্যমে করতে পারি। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ইমপ্রুভড রেকগনিশন রেট, স্পেশালি ডিপ লার্নিং এর বা মেশিন লার্নিং এর পয়েন্ট অফ ভিউ থেকে এটা আপনারা বলতে পারেন, যেখানে আমরা আসলে ইমেজ প্রসেসিং, ইমেজটাকে এমনভাবে ট্রান্সফর্ম করলাম যাতে আমার ফাইনালি কোনো একটা ইমেজ থেকে একটা ইনফরমেশন বের করে আনা। যেমন আপনাদেরকে যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, একটা ইমেজ দেখে এটা কিসে, কোন অবজেক্টের ইমেজ, সেই জিনিসটা বের করে আনা, ক্যাট নাকি ডগ নাকি কি, এই ধরনের একটা ইনফরমেশন, সেইটা আমরা আসলে এই এই এর মাধ্যমে করতে পারবো। মানে এমনভাবে ইমেজটাকে ট্রান্সফর্ম করলাম যাতে মেশিন লার্নিং মডেলটা সহজে ডিসিশনটা নিতে পারে, তার ডিসিশন যে টেকিং অ্যাবিলিটি সেটা বাড়ে, অথবা সরাসরি একটা অ্যালগোরিদম আমার ডেভেলপ করা, যেটা হচ্ছে আমার ইমেজ থেকে কোনো একটা ইনফরমেশন আমাকে এক্সট্র্যাক্ট করে দেবে, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং অ্যালগোরিদমগুলো, এটাও আসলে ইমেজ প্রসেসিং এর একটা স্কোপের মধ্যে পড়ে, এই আর কি। তো যেটা বলছিলাম, আমাদের স্পেশাল ইমেজ প্রসেসিং আসলে কয়েক রকমের হয়। ফার্স্টলি যেটা, সেটা হচ্ছে পয়েন্ট প্রসেসিং। এটার আইডিয়াটা খুবই সিম্পল। প্রথমত ধরে নেন আপনার কাছে এখানে একটা ইমেজ আছে 6x6 ইমেজ, এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজটা, এটা হচ্ছে এফ অফ এক্স অ্যান্ড ওয়াই। ওকে, তো
আমরা আসলে যেটা পয়েন্ট প্রসেসিংয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে 6x6 ইমেজ মানে কিন্তু আমার প্রত্যেকটা লোকেশনে এখানে 0,0 তে, এরপর এখানে 0,1 0,2, এখানে হচ্ছে 1 0 1 1, এরকম প্রত্যেকটা লোকেশনে আমার একটা করে পিক্সেল ভ্যালু আছে। এখন পয়েন্ট প্রসেসিং এর মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে এই প্রসেসিং এর মাধ্যমে আমরা সিমিলার সাইজের একটা আউটপুট ইমেজ পাই। 6x6 যদি ইনপুট ইমেজ হয় আমরা সাধারণত 6x6 এরই একটা আউটপুট ইমেজ পাই, এবং আউটপুট ইমেজেরও যদি আপনি কোঅর্ডিনেটগুলো লিখেন তাহলে এখানে 0,0, এখানে 0,1 0,2 10 11 এরকম অনেক 11 এরকম অনেক কিছু আমরা পাবো। তাহলে আপনারা বুঝতেই পারছেন ইনপুট ইমেজের মতো আউটপুট ইমেজেও এক্স্যাক্টলি সেম লোকেশনের কিছু এক্স্যাক্টলি সেম কোঅর্ডিনেটে আমরা কিছু পিক্সেল পাবো। তাহলে ট্রান্সফরমেশনটা কোথায় হচ্ছে, তাহলে প্রসেসিংটা কোথায় হলো, ম্যানিপুলেশনটা কোথায় হলো? সেটা হচ্ছে আমার লোকেশনগুলো সেম থাকছে, আমার ইমেজের যে ডিমেনশনস বা সাইজ সেটা সেম থাকছে, বাট এই যে পিক্সেলগুলোর ভ্যালুটা কিন্তু আমরা ম্যানিপুলেট করতে পারি। তো এই ম্যানিপুলেশনটা যখন পিক্সেল ওয়াইজ হয়, পিক্সেল ওয়াইজ বলতে ধরেন এই যে এই লোকেশনটা কত বলেন তো, এটা হচ্ছে 0 1 2 3, সো 4 নাম্বার রো মানে 3 আর 3 নাম্বার কলাম মানে 2, তো 3,2 লোকেশনে ইনপুট ইমেজে যে পিক্সেলটা আছে ঠিক সেই পিক্সেলটার উপরেই ডিপেন্ড করবে আউটপুট ইমেজের 3,2 এর যে পিক্সেলটা, 3,2 লোকেশনে যে পিক্সেলটা আছে সেটার ভ্যালু, শুধুমাত্র এইটার উপরেই, শুধুমাত্র এই ইনপুট ইমেজের কোরেসপন্ডিং লোকেশনে যে পিক্সেল ভ্যালুটা আছে সেটার উপরে বেস করেই আমি আউটপুট ইমেজের এক্স্যাক্ট সেম লোকেশনের পিক্সেল ভ্যালুটা বের করব। এরকম যদি আমার ইমেজ প্রসেসিং টেকনিক হয়, যেখানে এখানে খেয়াল করে বুঝতেই পারছেন আসলে আউটপুট ইমেজের সেম লোকেশনের পিক্সেল শুধুমাত্র ইনপুট ইমেজের ওই লোকেশনে যে পিক্সেলটা ছিল সেটার উপরেই ডিপেন্ড করে, আর কারো উপরেই ডিপেন্ড করে না। সো এটা হচ্ছে একটা পয়েন্টের উপর ডিপেন্ড করে, কোরেসপন্ডিং পয়েন্টটার উপর ডিপেন্ড করে। তো এই ধরনের কেসে আমরা সেটাকে বলি আসলে পয়েন্ট প্রসেসিং। তো এটার যে স্পেশালিটি সেটা হচ্ছে আশেপাশে কি ঘটছে, আমার ওই লোকেশনের আশেপাশে কি ঘটছে এগুলো আসলে সে কনসিডারই করে না, সে শুধুমাত্র তার কোরেসপন্ডিং পজিশনে যে পিক্সেল ভ্যালুটা ছিল সেটার উপর বেস করে কোনো একটা ট্রান্সফরমেশন তার উপর আমরা অ্যাপ্লাই করব। এইরকম ইমেজ প্রসেসিংকে আমরা বলছি পয়েন্ট প্রসেসিং। দেন সেকেন্ড যে জিনিসটা, এটাকে আমরা বলছি, সেকেন্ড যে টাইপটা, এটাকে আমরা বলছি নেইবারহুড প্রসেসিং। নেইবারহুড প্রসেসিংও সিমিলার, বাট নেইবারহুড প্রসেসিংয়ে আপনারা আসলে দেখেই বুঝতে পারছেন আউটপুট ইমেজের যে সেম লোকেশনের যে কোনো একটা পার্টিকুলার লোকেশন, এখানে 3,2, এই লোকেশনের যে পিক্সেল ভ্যালুটা সেটা কিন্তু ইনপুট ইমেজের শুধু 3,2 না, বরং এর আশেপাশের যে এক লেয়ার পর্যন্ত যে পিক্সেলগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করছে। এবং আপনি চাইলে লেয়ারের সংখ্যা আরও বাড়াতে পারবেন না, নেইবারহুডটাকে ডিফাইন করবেন, তো নেইবারহুডটাকে আপনি আরও বড় করতে পারবেন, 2 লেয়ার পর্যন্ত করতে পারবেন, তখন এটা 3x3 না হয় 5x5ও হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে যখন আমার আউটপুট ইমেজের কোনো একটা পার্টিকুলার পিক্সেলের ভ্যালু ইনপুট ইমেজের ওই কোরেসপন্ডিং লোকেশনের পিক্সেল এবং তার আশেপাশের কিছু পিক্সেলের উপর ডিপেন্ড করে, নেইবারহুডে যে পিক্সেলগুলো আছে সেগুলোর উপরও কিছুটা ডিপেন্ড করে, তখন আমরা তাদেরকে বলি নেইবারহুড প্রসেসিং। তো এইটা আসলে খুবই চমৎকার প্রসেসিং কিছু টেকনিক আছে, এবং আপনারা ইভেন পরে যখন আমরা ডিপ লার্নিং শুরু করব সেখানেও আপনারা দেখবেন এটার টেকনিক্স ইউজ করা হয়, এবং এটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ফিল্টারিং। যাই হোক, নেইবারহুড প্রসেসিংয়ে আমাদের আলাদা লেকচার আছে, তখন আমরা আসলে দেখব এটা কিভাবে কাজ করে। আজকের লেকচারটা ঠিক নেইবারহুড প্রসেসিং নিয়ে না। ফাইনালি এগেইন আপনারা এই পার্টিকুলার ইমেজটা দেখেই বুঝতে পারছেন গ্লোবাল প্রসেসিং আসলে কি জিনিস। গ্লোবাল প্রসেসিং এটা আসলে ওয়ান কাইন্ড অফ নেইবারহুড প্রসেসিংই। গ্লোবাল প্রসেসিংয়ে আপনার কোনো একটা পার্টিকুলার লোকেশনে, ধরেন 3,2, এগেইন এই লোকেশনে আউটপুট ইমেজের যে পিক্সেল ভ্যালুটা সেটা ইনপুট ইমেজের এন্টায়ার ইমেজটার উপর ডিপেন্ড করে, প্রত্যেকটা পিক্সেলের কন্ট্রিবিউশন থাকতে পারে, বুঝতে পারছেন? তো এটাকে আমরা বলছি গ্লোবাল প্রসেসিং। এখন গ্লোবাল প্রসেসিংয়েরও আসলে এক্সাম্পলস আছে, গ্লোবাল যে রিসেপটিভ ফিল্ড সেটা নিয়ে আমাদের ট্রান্সফরমারে কাজ করা হয়েছে, অনেক এটা নিয়ে অনেক রিসার্চও আছে, বাট রিসেন্টলি আসলে বিশেষ করে ডিপ লার্নিং জনপ্রিয় হওয়ার পরে গ্লোবাল প্রসেসিংয়ের যে সরাসরি ইউজেজটা সেটা একটু কমে গেছে, এবং আমাদের এই কোর্সে আমরা আসলে গ্লোবাল প্রসেসিং ওভাবে কভারও করব না, বাট কিছু ইন্টারেস্টিং টেকনিক্স আছে যেগুলো আপনারা আসলে দেখে নিতে পারেন। ঠিক আছে, বাট আমরা মেইনলি ফোকাস করব আগের যে দুইটা, পয়েন্ট প্রসেসিং অ্যান্ড নেইবারহুড প্রসেসিংয়ের উপর।
এবং আজকের লেকচারে আমরা মেইনলি পয়েন্ট প্রসেসিং এর একটা পার্ট শেষ করব। আচ্ছা, বিফোর উই মুভ অন, আমি একটু মনে হয় কেউ এসেছে, তাকে একটু অ্যাডমিট করি। হ্যাঁ, ঠিক আছে। এগেইন যেখানে আমরা ছিলাম, তো এখন দেখেন আমি একটা ম্যাপিং ফাংশনের কথা বলেছিলাম না, এটা আমার এটা আমার ইনপুট ইমেজ f of x, y, এটা আমার আউটপুট ইমেজ। তো আউটপুট ইমেজটা তো কোনো একটা প্রসেসিং এর মাধ্যমেই আসছে। আউটপুট ইমেজটা বেসিক্যালি ইনপুট ইমেজের উপর কোনো একটা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার ফলে হয়। তো এই ট্রান্সফরমেশনটা যেই ফাংশনের মাধ্যমে অ্যাপ্লাই করা হয়, সবকিছুকে তো আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি, সেটাকেই বলা হয় ম্যাপিং ফাংশন টি। তো টিপিক্যালি আসলে জিনিসটাকে প্রকাশ করা হয় এইভাবে, s ইজ ইকুয়াল টু টি অফ আর। ওকে, এখন এখানে আর হচ্ছে ইনপুট ইমেজ আর s হচ্ছে আউটপুট ইমেজ। ওকে, তো আসলে ইনপুট ইমেজ না বলে এটাকে বলা উচিত পিক্সেলস। ঠিক আছে, আর হচ্ছে কোনো একটা ইনপুট পিক্সেল এবং s হচ্ছে আউটপুট পিক্সেল। ওই যে বললাম না, এটা একটা এটা যদি আমরা পয়েন্ট প্রসেসিং এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে সরাসরি একটা সিমিলার লোকেশনের ইনপুট ইমেজের একটা পিক্সেলের ভ্যালু যদি আর হয়, তাহলে আউটপুট ইমেজে সেই ভ্যালুটা আমি এস করে দিব, এই টাইপের একটা ব্যাপার। ধরেন লেখা আছে যে ইনপুট ইমেজে ওই পিক্সেলের ভ্যালু যদি 0 হয়, তাহলে আমি আউটপুট ইমেজে সেটাকে করে দিব 255। যদি 1 হয় আমি সেটাকে করে দিব 254। যদি 2 হয় সেটাকে আমি করে দিব 253। বলতে পারবেন এটা আসলে কি ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে? এনিওয়ান? আচ্ছা, এটা যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝবেন। এই যে আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যায়। ওকে, তো যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝবেন এখানে একদম যেটা সবচেয়ে বেশি ব্ল্যাক, সেটাকে আউটপুট ইমেজে সবচেয়ে বেশি হোয়াইট করে দেওয়া হচ্ছে, এবং ব্ল্যাক থেকে যত হোয়াইটের দিকে যাচ্ছে তত আবার আউটপুট ইমেজে সেটা হোয়াইট থেকে ব্ল্যাকের দিকে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে আমরা এক্সরেতে যেটা দেখেছিলাম, এটা হচ্ছে এক ধরনের ইনভার্সন। ঠিক আছে, তো ওই ধরনের ম্যাপিং ফাংশনও আসলে থাকতে পারে। তো হোয়াট এভার, বেসিক্যালি যে জিনিসটা এখানে ইনপুট ইমেজ বা পিক্সেলকে একটা ফাংশন, একটা ম্যাপিং ফাংশন টি এর মধ্যে দিয়ে আমরা পাস করলে আউটপুট ইমেজ বা পিক্সেলের ভ্যালুগুলো আমরা পাবো, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখন পয়েন্ট প্রসেসিংয়ে এটা সরাসরি জাস্ট একটা ভ্যালু হয়, সেটার একটা ম্যাপ থাকে আউটপুট পিক্সেল ভ্যালুটার, সেই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করি। এখন এখানে আমি যেটা দিলাম, এটা একটা টেবিলের মতো না, ইনপুট পিক্সেলের ভ্যালু এগুলা হলে আউটপুট পিক্সেল ভ্যালু এগুলা হবে। এখানে আরো অনেক দূর আমরা আগাতে পারতাম। এই জিনিসটাকে আর কোনভাবে প্রকাশ করা যায় বলতে পারবেন? এটা তো একটা টেবিল, টেবিল ছাড়া আর কোনোভাবে প্রকাশ করা যাবে এটাকে? এক্স্যাক্টলি, এই জিনিসটা অ্যারে বলতে যে আমি আসলে চাচ্ছিলাম যে গ্রাফিক্যালি প্রেজেন্ট করার যে ব্যাপারটা সেটা। কারণ আপনারা দেখেন এখানে আর তো ইনপুট, তো আমরা সাধারণত এক্স অ্যাক্সিস বরাবর ইনপুটকে প্লট করি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আউটপুটকে প্লট করি, তাই না? তো আমরা এক্স অ্যাক্সিস বরাবর ইনপুটকে 0 থেকে 255 পর্যন্ত প্লট করলাম এবং কোরেসপন্ডিং আউটপুটকে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করলাম, তাহলেই হবে না? যেমন ধরেন এখানে 0 যদি ইনপুট হয়, আউটপুট 255, তো এইখানে কিছু একটা আসবে। 1 যদি হয় তাহলে আউটপুট 254, তো এইখানে আসবে। 2 যদি হয় এখানে আসবে। এরকম একটা ম্যাপিং আমরা পাবো ওইটার জন্য। ঠিক আছে, এইরকম অনেকটা। ওকে, সোজা একটা লাইন আসবে আর কি। এই যে লাইনটা আপনারা পেলেন গ্রাফিক্যালি, এটা ম্যাপিং ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর কি। তো এটা মাত্র আপনাদেরকে যেটা বললাম, এটা হচ্ছে ইনভার্সন, ইমেজ ইনভার্ট করার যে ম্যাপিং ফাংশনটা, সেটা গ্রাফিক্যালি এইরকম দেখায়। স্ট্রেট লাইন, এখানে একটু বাঁকাচোরা হয়েছে, বাট এটা একটা স্ট্রেট লাইনের মতো। আবার আমাকে বলতে পারবেন এখানে যে এটা দেখানো আছে অলরেডি,
এটা কি ধরনের ম্যাপিং ফাংশন, কোন ধরনের ট্রান্সফরমেশনের জন্য এই ম্যাপিং ফাংশনটা অ্যাপ্লিকেবল, যেটা ব্লু লাইনটা? ম্যাপটা দেখেন, এখানে যখন আমার ইনপুট ফাংশন, ইনপুট পিক্সেলটা 0, আউটপুটও কিন্তু 0। ইনপুটটা যখন 50, আউটপুটও কিন্তু 50। ইনপুট যখন 100, আউটপুটও 100। ইনপুট যখন 150, আউটপুটও 150। তাহলে এটা কি হলো, কি টাইপের ট্রান্সফরমেশন হলো বলতে পারবেন? আইডেন্টিটি ট্রান্সফরমেশন বা ইউনিটি ট্রান্সফরমেশন, ঠিক আছে? তো এইরকম আর কি, ইউনিটি এবং ইনভার্সন দুইটাই আপনারা দেখলেন। এরকম আরেকটা এক্সাম্পল হচ্ছে এটা হচ্ছে কন্ট্রাস্ট স্ট্রেচিং এর একটা এক্সাম্পল। কন্ট্রাস্ট স্ট্রেচিং কি জিনিস আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি, বাট এটাও একটা ম্যাপিং ফাংশনের ভিজুয়ালাইজেশন। তো হ্যাঁ, এইভাবে আমরা গ্রাফিক্যালি এই ম্যাপিং ফাংশনকে ভিজুয়ালাইজ করতে পারি। তো বেসিক্যালি কিন্তু ম্যাপিং এটাই, জাস্ট একটা টেবিলের মতো, ঠিক আছে? এটাকেই আমরা ম্যাপিং বলি, বাট সেটাকে আমরা গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করতে পারি, এবং গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করাটা আসলে আরও বেশি সেন্স মেক করে। গ্রাফিক্যালি যে কোনো কিছু ভিজুয়ালাইজ করলেই আসলে ইনফরমেশনটা আরও বেশি মানে ওয়েল ডিফাইন্ড হয়, আরও বেশি মানে সেন্স মেক করাটা ইজি হয়। তবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ছাড়াও আরও এক ধরনের রিপ্রেজেন্টেশন হয়, সেটাকে আমরা বলতে পারি ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, ইকুয়েশন আকারে যেটা প্রকাশ করে। যেমন এইটা ইনভার্সন, যেটা 0কে 255-এ, 1কে 254-এ, 2কে 253-তে এইভাবে ম্যাপ করে। সেটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন এই ফাংশনটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি অনেকটা, যে s ইজ ইকুয়াল টু 255 মাইনাস r। এখানে r হচ্ছে ইনপুট ইমেজের ওই করেসপন্ডিং লোকেশনের যে পিক্সেলটা, সেটা s হচ্ছে আউটপুটেরটা। খেয়াল করে দেখেন, এখন r যদি 0 হয় তাহলে আউটপুটে আমরা পাবো 255 মাইনাস 0, মানে এটাই না, এই যে যেটা আমি লিখেছিলাম একদম রাইট কর্নারে দেখতে পাবেন। যদি আর 0 না হয়, আর যদি 1 হয়, তাহলে পাবো আমরা 255 মাইনাস 1 মানে 254। একইভাবে আর যদি 1 না হয়ে 2 হয়, তাহলে পাবো 253। বুঝতে পারছেন? তো আমরা আসলে তিন ধরনের রিপ্রেজেন্টেশন দেখলাম। একটা হচ্ছে একটা টেবিলের মতো, জাস্ট ম্যাপিং, একটা ম্যাপিং টেবিল। একটা হচ্ছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা, আরেকটা হচ্ছে এটাকে আমরা আসলে এক ধরনের ইকুয়েশন দিয়েও প্রকাশ করতে পারি। তো আপনাদের আসলে এক্সামে এই ইকুয়েশন দিয়ে প্রকাশ করাটাও দরকার হতে পারে, বা এটা আসলে বুঝতে হয় আর কি, ইকুয়েশন দিয়ে যদি প্রকাশ করা হয় সেটাও আসলে আপনাদের বুঝতে পারতে হবে এই জিনিসটাই। তো হোপফুলি ম্যাপিং ফাংশন জিনিসটা বুঝেছেন। এবার আমরা একটু আগাই। তো এই যে এটা আরেকটা জিনিস আমরা করি, সেটা হচ্ছে আমরা সাধারণত এই যে 0 থেকে 255 ধরলাম না রেঞ্জটা, সাধারণত আমাদের ইমেজগুলো 8 বিট হয়, তাই আমি এই রেঞ্জটা ধরেছি। বাট রেঞ্জ যে আসলে মানে ইমেজ যে 8 বিটই হবে তার তো কোনো গ্যারান্টি নেই, এবং 255 সংখ্যাটাও অত একটা সুন্দর না। তো আমরা আসলে সিম্পলিসিটির জন্য 0 থেকে 1 রেঞ্জ ধরতে পারি, ঠিক আছে? 0 থেকে 1 রেঞ্জ মানে আমরা বেসিক্যালি নর্মালাইজ করব এই 0 থেকে 255 রেঞ্জে পিক্সেল ভ্যালু যেগুলো ছিল সবগুলোকে আমরা নর্মালাইজ করব জাস্ট আর কে 255 দিয়ে ভাগ করে দিয়ে। ওকে, তো যে ভ্যালুগুলো আমরা পাবো 255 এর জায়গায় আমরা পাবো 1, 0 এর জায়গায় পাবো 0, এবং মাঝখানে আমরা কোনো না কোনো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার পাবো, এই জিনিসটাই। তো দেখেন আমরা আসলে সেম দুইটা ম্যাপিং ফাংশনই প্লট করেছি এখানে, জাস্ট স্কেলটা চেঞ্জ হয়েছে। দেখেন ইনপুট ইন্টেন্সিটি 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করছে, এখন আউটপুটও 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করছে, যেটা আগে 255 পর্যন্ত ভ্যারি করছিল। তো এই কোর্সে আমরা মোস্টলি আসলে এই 0-1 রেঞ্জই ইউজ করার চেষ্টা করব। বাট যদি আপনার কনফিউশন হয় বা কোনো সমস্যা হয়, আপনি আসলে আননর্মালাইজ যে ভার্সনটা সেটাও ইউজ করতে পারেন। আমি প্রায় সময় সেটা করি, আসলে ক্লাসেও দেখবেন। বাট টিপিক্যালি আসলে এই 0 থেকে 1 রেঞ্জটা সিম্পলিসিটির জন্য, আন্ডারস্ট্যান্ডিং বেটার হওয়ার জন্য ইউজ করা হয়। আচ্ছা, এবার আসি আমরা এই যে ইমেজ প্রসেসিং এর কথা তো বারবার বললাম, ম্যাপিং ফাংশনও ডিফাইন করলাম। এবার আমরা বিভিন্ন টাইপের ইমেজ প্রসেসিং দেখি। তো সবচেয়ে সিম্পল ইমেজ প্রসেসিং যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে বিভিন্ন টাইপের, সবচেয়ে সিম্পল আসলে আমরা দেখে ফেলেছি যেটা হচ্ছে আইডেন্টিটি, ইনপুট যা আউটপুট তা। আরও একটা সিম্পল আমরা দেখে ফেলেছি যেটা হচ্ছে আমাদের ইনভার্সন, যেটা আমি 255 মাইনাস r ছিল, যদি নর্মালাইজ করি তাহলে 1 মাইনাস r হবে আর কি। এই দুইটা আমরা দেখে ফেলেছি। এবার আমরা বিভিন্ন অ্যারিথমেটিক যে ফাংশনগুলো সেগুলো দেখব। f ইজ ইকুয়াল টু r প্লাস বা মাইনাস কিছু একটা হতে পারে না, সাম কনস্ট্যান্ট।
মানে আউটপুট ইমেজের পিক্সেল ভ্যালুটা হবে ইনপুট ইমেজের যে পিক্সেল ভ্যালু সেটার সাথে কোনো একটা কনস্ট্যান্টের যোগফল বা বিয়োগফল, রাইট? এরকম হতে পারে না? এখন আমাকে বলেন তো, যদি আপনি কোনো একটা ইমেজের ব্রাইটনেস বাড়াতে চান, তাহলে আপনি কি কাজ করতে পারেন এই অ্যারিথমেটিক ফাংশন দিয়ে? কোনটা করলে সেন্স মেক করে? স্যার কন্ট্রাস্ট চেঞ্জ করে দিতে পারি। কন্ট্রাস্টের দিকে আমরা না যাই, আগে জাস্ট ব্রাইটনেস বাড়ানোর জন্য কি করা যায় বলেন? সবচেয়ে সিম্পল এডিশন করা যেতে পারে। এডিশন করা যেতে পারে। এক্স্যাক্টলি এখানে যেটা করা হয়েছে, খেয়াল করলে দেখবেন, একটু অফ করেন মনে হয় এটা মাইকটা সবাই। হ্যাঁ, তো খেয়াল করলে দেখবেন এখানে ইনপুট ইমেজ যখন 0, ইনপুট ইমেজের পিক্সেল ভ্যালু, তখন আউটপুট ইমেজে সেটা হচ্ছে 0.4। এগেইন 0.4 কিন্তু নর্মালাইজড ভ্যালু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 100 সামথিং আর কি, 100, 2, 3 এই টাইপের কিছু একটা হবে। ওকে, হোয়াট এভার, নর্মালাইজডটাই আমরা আপাতত খেয়াল করব। তো যখন ইনপুটেরটা 0.0, তখন আউটপুটের যে পিক্সেল ভ্যালু সেটা হচ্ছে 0.4। ইনপুটেরটা যখন 0.2, আউটপুটটা 0.6। ইনপুটটা যখন 0.4, আউটপুটটা 0.8। 0.6 যখন ইনপুট হয়ে যায়, আউটপুট হয়ে যায় 1। তো এখানে আমরা একটা কমন প্যাটার্ন দেখতে পাচ্ছি, ইনপুট যা, আউটপুট হচ্ছে তার থেকে এক্স্যাক্টলি 0.4 করে বেশি, রাইট? তাহলে এটা একটা এডিশন অপারেশন হয়েছে। এবং একটা পিক্সেলের ভ্যালু বাড়িয়ে দেওয়া মানে কি? তার ইন্টেন্সিটি বাড়িয়ে দেওয়া, রাইট? ব্রাইটনেসটা বেড়ে যাওয়া হবে না? তো ইমেজের প্রত্যেকটা পয়েন্টের ব্রাইটনেস কিন্তু আপনি এর মাধ্যমে বাড়িয়ে দিতে পারবেন। মানে ইনপুট ইমেজে তো আপনার ভ্যালুগুলো ওই 0 থেকে 1, মানে 0 থেকে 255 পর্যন্ত প্রত্যেকটা পিক্সেল ভ্যালুর মধ্যেই হয়তো ডিসাইড করছিল। তো আপনি যখন প্রত্যেকটাই 100 করে পিক্সেল ভ্যালু বাড়িয়ে দিবেন, তখন পুরো ইমেজের একসাথে প্রত্যেকটা পয়েন্টে ব্রাইটনেস বা ইন্টেন্সিটি কিন্তু বেড়ে যাবে। তো ব্রাইটনেস বাড়ানোর জন্য আমরা আসলে সিম্পল এডিশন করতে পারি আমাদের এই যে ইনপুট ইমেজের প্রত্যেকটা পিক্সেল ভ্যালুর ক্ষেত্রে। ইনপুট ইমেজে যদি এটা যদি একটা 6x6 ইমেজ হয়, 36টা পিক্সেল থাকে, প্রত্যেকটা পিক্সেলের পিক্সেল ভ্যালু আমি 100 করে বাড়িয়ে দিলাম, তো ওভারঅল ইমেজের ব্রাইটনেসটা বেড়ে যাবে, এরকম কিছু একটা। তাহলে তবে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, 0.6 এ আমার ভ্যালুটা ছিল 1, 0.8 এও কিন্তু ভ্যালুটা 1, এবং 1 এও কিন্তু ভ্যালুটা 1। এটা কেন বলতে পারবেন? স্যার একটা রিজন হতে পারে আমরা তো নরমালাইজ করার পরে ম্যাক্সিমাম 1 পর্যন্ত যেতে স্যার পারি। কারণ রেশিওটা 0 আর 1 এর মধ্যে করে সবসময়। না, প্রথম অ্যান্সার যেটা ছিল সেটা নরমালাইজ করার পরে আমার তো হাইয়েস্ট পিক্সেল ভ্যালু হচ্ছে 1, বা আপনি সহজভাবে যদি চিন্তা করেন, 1 বলতে এখানে বেসিক্যালি 255 কেই বোঝানো হচ্ছে। তো আমরা তো জানি 8 বিট ইমেজে 255 এর উপরে পিক্সেল ভ্যালু হতেই পারে না, ঠিক আছে? তো আমি হয়তো 155 কে 255 এ ম্যাপ করেছি, বাট এরপর যখন আমি একটা পিক্সেল ভ্যালু পেলাম 200, এটা আউটপুট ইমেজে হয়ে যাওয়ার কথা 300, বাট 300 বলে কোনো পিক্সেল ভ্যালু আসলে এক্সিস্টই করে না, কারণ এটা একটা 8 বিট ইমেজ, হাইয়েস্ট ভ্যালুই 255। তাহলে কি হবে? বেসিক্যালি এখানে এটাকে আমরা বলি ক্লিপ হয়ে যাওয়া, ঠিক আছে? ক্লিপিং। তো ওই জায়গায় আসলে ভ্যালুটা স্যাচুরেটেড হয়ে যাবে, যে জায়গায় হাইয়েস্ট ভ্যালুটা রিচ করে ফেলেছে, এরপর থেকে সবগুলোকেই আমরা সমান হাইয়েস্ট ব্রাইটনেস যেটা, সেটাই দেখব। ওকে, এবার আপনারা যদি আরেকটা এক্সাম্পল দেখেন, সেটা হচ্ছে এই ইমেজটা, এই ক্ষেত্রে কি হয়েছে বলতে পারবেন? যেমন এখানে দেখেন, ইনপুট ইমেজের পিক্সেল ভ্যালু যখন 1, আউটপুট ইমেজে তখন কত? 0.6। ইনপুট ইমেজে 0.8 হলে আউটপুট ইমেজে 0.4। ইনপুট ইমেজে 0.6 হলে আউটপুট ইমেজে 0.2। ইনপুট ইমেজে 0.4 হলে আউটপুট ইমেজে 0। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি s ইজ ইকুয়াল টু বেসিক্যালি r মাইনাস 0.4 এই কেসে, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা পিক্সেলকে একটা নির্দিষ্ট পরিমাণ, প্রত্যেকটা পিক্সেলের ভ্যালুকে একটা নির্দিষ্ট পরিমাণ, কনস্ট্যান্ট পরিমাণ কমিয়ে দিচ্ছি। তার মানে প্রত্যেক ইমেজের প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু কমানোর মাধ্যমে আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্টের যে ইন্টেন্সিটি বা ব্রাইটনেস সেটাই কমিয়ে দিচ্ছি, রাইট? সো এটার মাধ্যমে বেসিক্যালি আমরা কি করতে পারছি, ইমেজের ওভারঅল ব্রাইটনেস বাড়ানোর জন্য যেমন আমরা এডিশন করতে পারি, সাবট্রাকশন করতে পারি ইমেজের ওভারঅল ব্রাইটনেস কমানোর জন্য। খুবই সিম্পল আসলে, এটার যে একদম মেকানিজমটা সেটা খুবই সিম্পল। এবং এখানেও আপনারা খেয়াল করবেন, বেসিক্যালি এই ফাংশনটা যদি আমি অ্যাপ্লাই করি, 1 যদি আমার ইনপুট হয়, তাহলে 1 মাইনাস 0.4 আমি 0.6 পাবো। বাট যদি এটা 0.2 হয়, 0.2 মাইনাস 0.4 হলে তো আমার মাইনাস 0.2 আসে। বাট নেগেটিভ নর্মালাইজ করার পরে পিক্সেল ভ্যালু কি নেগেটিভ হতে পারে? ইভেন নর্মালাইজ করার আগেও হতে পারে না। সো
এটা তো আসলে সেন্স মেক করে না। তো বেসিক্যালি এখানেও ক্লিপিং হয়ে যাবে। লোয়েস্ট যে ভ্যালুটা পসিবল ছিল 0, সেটাতে মানে 0.4 এর নিচে প্রত্যেকটা পিক্সেলকেই আসলে, যেগুলোর ইন্টেন্সিটি অরিজিনাল ইমেজে 0.4 বা এটা 100 এর আশেপাশে কিছু একটা, 100 এর নিচে ছিল, সেই সবগুলোকেই আমরা ওই সবগুলোকে আমরা 0-তে ক্লিপ করে দিব, সবগুলোই একদম লোয়েস্ট ব্রাইটনেস বা ফুল ব্ল্যাক। ওকে, এইরকম কিছু। তাহলে আমরা এই যে জিনিসটা বুঝতে পারলাম, এডিশন এবং সাবট্রাকশনের মাধ্যমে আমরা খুবই সিম্পল ওয়েতে ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারি। তবে একটা লিমিটেশন হচ্ছে, এখানে দুই কেসেই আমাদের একটু ক্লিপিং এর মধ্যে দিয়ে যেতে হবে, যেখানে আমরা হয়তো একটা পার্টিকুলার রেঞ্জের যে পিক্সেল ভ্যালু সবগুলোকেই জাস্ট হাইয়েস্ট বা লোয়েস্ট ব্রাইটনেসে আমাদের কনভার্ট করে ফেলতে হচ্ছে। ঠিক আছে, তো এখানে কিছু ইনফরমেশন লসও হতে পারে, বুঝতেই পারছেন। এই আর কি। তো বেসিক্যালি আমাদেরকে সবগুলো ভ্যালুকে 0 থেকে 1 এর মধ্যে ক্লিপ করতে হবে, সেটাই এখানে দেখানো হয়েছে। এবং এডিশন আর সাবট্রাকশন খুবই সিম্পল ওয়ে টু অ্যাডজাস্ট দ্য ব্রাইটনেস, এটাকে কমানো বা বাড়ানোর জন্য। আমরা যদি এক্সাম্পল দেখি, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। মোটামুটি এটা ভালো। এটার সাথে আমরা যখন নর্মালাইজড 0.25 অ্যাড করেছি, তখন ব্রাইটনেস অবভিয়াসলি বেড়েছে প্রত্যেকটা পয়েন্টে। আপনি দেখেন এই পয়েন্টটা যত ডার্ক, এটা কিন্তু তত ডার্ক না। আবার এই তুলনামূলক ব্রাইট অংশটা এখানে আরও বেশি ব্রাইট হয়েছে, রাইট? কিন্তু আবার আপনি এখানে ছোটোখাটো ভ্যারিয়েশন দেখতে পাবেন এই জায়গাগুলোতে, চাঁদের কলঙ্কের মতো, যেটা আমি আগেও বলেছি, এখানেও দেখতে পাবেন। সেই জিনিসটা আর এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, সবগুলো ফুল হোয়াইট মনে হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে একটা ক্লিপিংয়ের এফেক্ট আছে। তবে আপনি যদি আবার অপোজিট ডিরেকশনে দেখেন, এই জায়গাগুলোতেও আবার আমরা ব্রাইটনেসের ডিসক্রিমিনেশন খুব একটা করতে পারছিলাম না, যেটা এখানে ভালো মতো করা যায়। তো যাই হোক, আপনি সিম্পলি এডিশনের মাধ্যমে আমরা হাই ইন্টেন্সিটিটা পেতে পারি এবং ওভারঅল ইমেজের ব্রাইটনেসটা বাড়াতে পারছি। আর যদি আমরা উল্টোটা দেখি, এটা আমাদের অরিজিনাল ইমেজ, এটা এই অরিজিনাল ইমেজটা আবার আগেরটা থেকে একটু বেটার, মোটামুটি সব দেখা যাচ্ছে। বাট আমরা নর্মালাইজড 0.25 বিয়োগ করলাম। 0.25 মানে হচ্ছে অ্যারাউন্ড 64 টাইপের পিক্সেল ভ্যালু, 64। তো প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু আমরা 64 পরিমাণ প্রায় কমিয়ে দিলাম। ওকে, তো কমিয়ে দেওয়ার পরে যেটা দেখা যাচ্ছে, ওভারঅল ইমেজের প্রত্যেকটা, এই পয়েন্টটা যত ডার্ক ছিল এটা আরও অনেক বেশি ডার্ক। ঠিক আছে, এই পয়েন্টটা যতটা ডার্ক তার থেকে এটা আরও অনেক হোয়াইট ছিল। এবং এই জায়গাটা দেখেন পুরোটাই আমাদের ব্ল্যাক লাগছে না? বুঝতেই পারছেন এখানে আসলে ক্লিপিং হয়ে গেছে। এই পিক্সেল ভ্যালুগুলো হয়তো 64 এর নিচে ছিল প্রত্যেকটাই। তো আমি যখন আসলে সাবট্রাকশনটা করেছি, সবগুলোই 0-তে গিয়ে ম্যাপ হয়েছে, সবগুলোই ফুল ব্ল্যাক দেখাচ্ছে আমার কাছে। এবং এই যে একটা কুকির মতো দেখা যাচ্ছে ব্ল্যাক, সেটারও ছোটোখাটো ভ্যারিয়েশনগুলো আমরা আর কিছু বুঝতে পারছি না এখানে। এই আর কি মোটামুটি আমাদের ব্রাইটনেস যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই সেটা। এবার দেখেন, আমাকে একটু গ্রাফটা দেখে বলতে পারবেন এই ক্ষেত্রে কি হয়েছে, আমরা কি করেছি এক্স্যাক্টলি, ম্যাথমেটিক্যাল অপারেশনটা কি? মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। মাল্টিপ্লিকেশন আর ডিভিশন হওয়ার মানে এটা তো অনেকভাবেই আমরা বুঝতে পারি। একটা ভালো উপায় হচ্ছে, দেখেন আমরা যদি একটা সরল রেখার ইকুয়েশন লিখতাম এখানে, যেটা আপনাদের কোনো কোনো ম্যাথে লাগতেও পারে, আমরা যদি এখানে একটা সরল রেখার ইকুয়েশন লিখতাম, তাহলে এই রেড লাইনের তুলনায় এই যে ব্লু লাইনটা, সেটার কি স্লোপ বেড়ে গেছে না? রাইট, অবভিয়াসলি স্লোপ বেড়ে গেছে। এবং কারণ আপনি এক্স অ্যাক্সিসে অল্প পরিমাণ গেলেই ওয়াই অ্যাক্সিসে আরও বেশি চেঞ্জ আসছে, সো অবভিয়াসলি স্লোপ যেটা ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, সেটা বেড়ে গেছে। এবং আমরা জানি অরিজিনগামী যে কোনো সরলরেখার ইকুয়েশন হচ্ছে y = mx, যেখানে m হচ্ছে স্লোপ। ওকে, তো আমরা যেটা বুঝতে পারছি এখানে, যেহেতু আমি যদি মাল্টিপ্লাই করি x কে, x হচ্ছে এখানে ইনপুট বা r বলতে পারেন, আমি যদি এটাকে সাম ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার আসলে এই যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটাতে স্লোপ বেড়ে যাওয়ার কথা। আরও সহজভাবে যদি বলি, ধরেন এখানে কি হচ্ছে আসলে, আমার ইনপুট এবং আউটপুটের যদি একটা ম্যাপ আমি আঁকি, ইনপুটটা ধরেন 0 হলে আউটপুটও 0 পাচ্ছি আমি, কিন্তু ইনপুটটা যখন 1 তখন আউটপুটটা আমি হয়তো পাচ্ছি 2, ইনপুট 2 হলে আউটপুট পাচ্ছি 4, ইনপুট 3 হলে আউটপুট পাচ্ছি 6। তো খেয়াল করলে বুঝতেই পারছেন এখানে আসলে ইনপুটের প্রত্যেকটা পিক্সেল ভ্যালুকে আউটপুটে গিয়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এই পার্টিকুলার কেসে অ্যাটলিস্ট সেটাই করা হয়েছে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই আমার যে ট্রান্সফার ফাংশনটা, ম্যাপিং ফাংশনটা, সেটার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেটা খুব দ্রুত 1-এ পৌঁছে যাবে।
এখানে যখন আমার 0.5 মানে 128-এর মতো, তখনই কিন্তু আমার দ্বিগুণ হয়ে এটা 256 হওয়ার কথা। আর 256 তো হতে পারে না, তো 255-তে গিয়ে ক্লিপ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আপনি যতই বাড়ান না কেন, 200 যদি করেন, তাও কিন্তু এটা 255-কে ক্রস করবে না, কারণ 255 আমাদের হাইয়েস্ট পিক্সেল ভ্যালু। তো বুঝতেই পারছেন এখানেও আমাদের আগের মতোই মাল্টিপ্লিকেশন করার মাধ্যমেও কিন্তু আমরা টেকনিক্যালি এখানে ব্রাইটনেস বাড়াচ্ছি, এটা একটা জিনিস। বাট ব্রাইটনেস বাড়ানোর জিনিসটা কনস্ট্যান্টলি বাড়াচ্ছি না। এখানে আমাদের পিক্সেল ভ্যালু যত বেশি, ব্রাইটনেসের বাড়ার পরিমাণও আসলে তত বেশি। ঠিক আছে, কতটুকু ইন্টেন্সিটি অ্যাড হয়েছে সেটার পরিমাণও তত বেশি হয়েছে, কারণ সরাসরি গুণ করেছি আমরা কোনো একটা ভ্যালু দিয়ে। তো এইখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। সিমিলারলি উল্টো ঘটনাটা ঘটবে ডিভিশনে। হয়তো আমার ইনপুট পিক্সেল ভ্যালু 2 হলে সেটা আউটপুটে 1 হয়ে যাবে, ইনপুট যদি 4 হয় আউটপুটে 2 হয়ে যাবে, এই টাইপের। তো এখানেও সিমিলার ব্যাপারটা ঘটছে। তো এই দুই কেসেই আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি, মাল্টিপ্লিকেশনের মাধ্যমে এবং ডিভিশনের মাধ্যমেও আমরা আসলে ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, ব্রাইটনেস কিন্তু কিছুটা মাল্টিপ্লিকেশনের সময়, মাল্টিপ্লিকেশন যদি 1-এর থেকে বেশি ভ্যালু দিয়ে করেন আর কি, তাহলে হচ্ছে ব্রাইটনেস কিছুটা বাড়বে, এবং যদি ডিভাইড করেন তাহলে ব্রাইটনেস কিছুটা কমবে। এবং এখানেও ক্লিপিংটা হচ্ছে, ওই যে 128-এর পর যদি আপনি চলে যান, তাহলে তো সবগুলো হাইয়েস্ট পিক্সেল ভ্যালুতেই সবগুলোকে আমি ম্যাপ করে দিব। ঠিক আছে, তো এখানেও ক্লিপিং হচ্ছে, এখানেও আসলে এই যে এই অংশটা, এটা আসলে ঠিক ক্লিপিং বলতে পারবেন না, এটা হচ্ছে বেসিক্যালি এই অংশটা আনইউজড রয়ে গেছে। ঠিক আছে, কারণ আপনার ইনপুট পিক্সেল ভ্যালু 255 যদি ডিভিশন করেন 2 দিয়ে, তাহলে এটা আউটপুটে ম্যাপ হবে ধরেন 128 বা 127-এ। বাট এর চেয়ে বেশি তো ইনপুট ইমেজে পিক্সেল ভ্যালু হতেই পারে না। তার মানে আউটপুট ইমেজে 128-এর থেকে বেশি আছে পিক্সেল ভ্যালু, এরকম কোনো পিক্সেলই থাকবে না। ঠিক আছে, তো এটা আসলে একটু আন্ডার ইউজ হবে আমাদের স্পেকট্রামটা, বাট স্টিল এই ধরনের ব্যাপার ঘটতে পারে। তো এই আর কি। তবে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটাকে আমরা বলি কন্ট্রাস্ট। কন্ট্রাস্টের ডেফিনিশন কেউ দিতে পারবেন আমাকে? কন্ট্রাস্ট কি জিনিস বলতে পারবেন কেউ? আচ্ছা, বলতে পারছেন না। তবে এটা আসলে খুব কঠিন কিছু না। কন্ট্রাস্ট হচ্ছে মানে হচ্ছে দুটা জিনিস কতটুকু আলাদা সেটা বুঝতে পারা। তো একটা ইমেজের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, একটা ইমেজে ধরেন এটা একটা ধরেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ, বা এই ইমেজের দুইটা পোর্শন আছে, এটা একটা এটা একটা। এই পোর্শনের সাথে এই পোর্শনের যে পার্থক্য, সেটাকে যদি আমি ধরতে চাই, বা পার্থক্যটাই সেলফ পার্থক্যটাকেই আমরা বলছি কন্ট্রাস্ট। এখন পিক্সেল ভ্যালু তো বেসিক্যালি ইন্টেন্সিটি। তো আপনারা আসলে বুঝতেই পারছেন, এই ইমেজটাকে যদি আমি এভাবে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, তাহলে এই ধরেন ব্রাইট অংশটা যদি 250 হয় এবং ডার্ক অংশটা যদি 10 হয়, তাহলে এদের মধ্যে পার্থক্যটা খুব ভালো বোঝা যাবে। কিন্তু আমার যদি ইমেজটা এরকম হয় যে ব্রাইটার পার্টটার ইন্টেন্সিটি হচ্ছে 128, ডার্কার পার্টটার 126, তাহলে কিন্তু পিক্সেল ভ্যালু ডিফারেন্স যেহেতু পাশাপাশি দুইটা পোর্শনে খুব একটা বেশি না, তো আমরা এই দুইটা পোর্শনের মধ্যে ইন্টেন্সিটির যে ডিফারেন্সটা সেটা খুব সহজে ধরতে পারবো না। কেউ কেউ একদমই ধরতে পারবো না, বা ধরতে পারলেও আসলে খুব সামান্য ডিফারেন্স, সেটাতে খুব ভালো কোনো ইনফরমেশন গ্যাদার করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এই জায়গাতেই আসলে যেটা হয়, ধরেন আপনি একটা ইমেজ চিন্তা করেন, এটা ধরেন একটা ব্রেইনের ইমেজ, হ্যাঁ, একটা ব্রেইনের ইমেজ, এবং ব্রেইনের এই জায়গায় একটা টিউমার আছে। এখন আপনি তো চাইবেন যে টিউমারটাকে আলাদা করে যাতে আমি দেখতে পারি, ঠিক আছে, বাট পুরো ব্রেইনটাই আসলে এমআরআই স্ক্যানে হোয়াইট মানে একটু বেশি ইন্টেন্সিটির দেখায়। তো আমি নিশ্চয়ই চাবো টিউমারের রিজিয়নটা আরও বেশি ইন্টেন্সিটির দেখাবে, বাট টিপিক্যালি দেখা গেল যে টিউমার রিজিয়নটা হয়তো ইন্টেন্সিটি 100 বা 200, আর আশেপাশের রিজিয়ন হচ্ছে 195, এই টাইপের। তাহলে বুঝতেই পারছেন, ব্রেইন থেকে টিউমার রিজিয়নটাকে আমার আলাদা করা, এই 200 হচ্ছে এই রিজিয়নটা, আর বাকি রিজিয়ন হচ্ছে 195। তো এটাকে আলাদা করা আমার জন্য কঠিন হয়ে যাবে। তো আমি আসলে এমন একটা কাজ করার চেষ্টা করব যাতে টিউমারের রিজিয়ন যেটা আছে সেটা হয়তো আরও হাই কোনো ভ্যালু, ধরেন 210, আর এটাকে আরও লো কোনো ভ্যালু, ধরেন 160, এরকম বানিয়ে দিতে। এটা যদি আমি করতে পারি,
তাহলে হচ্ছে আমার ব্রেইনের নর্মাল অংশ এবং টিউমারের যে পোর্শনটা সেটার মধ্যে পার্থক্যটা পিক্সেল ডিফারেন্স যেহেতু বেশি, ইন্টেন্সিটির ডিফারেন্সও অনেক বেশি হবে, পার্থক্যটা খুব সহজে ধরা যাবে। তো এই কারণে আসলে কন্ট্রাস্ট জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি ইমেজ থেকে ইনফরমেশন ভালো গ্যাদার করতে চান তাহলে ওই ইমেজটা হাই কন্ট্রাস্ট হলে সবসময় বেটার। ওকে, এখন আপনারা খেয়াল করছেন কিনা জানি না, একটা ইনপুট ইমেজের যেমন এই দুইটা জিনিসকে খেয়াল করেন, এই পার্টিকুলার ইমেজে আমার 1 এবং 3 এর মধ্যে ডিফারেন্স ছিল ইনপুটে 2 পিক্সেল ভ্যালু, রাইট, মাত্র 2। আউটপুট ইমেজে মাল্টিপ্লাই করার পরে আউটপুট ইমেজে ডিফারেন্সটা কত দাঁড়ালো? যেসব জায়গায় 1 ছিল সেগুলো হয়ে গেল 2, যেসব জায়গায় 3 ছিল সেগুলো হয়ে গেল 6, তো ডিফারেন্সটা কিন্তু হয়ে গেল 4। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মানুষের ব্রেইন বা মানুষের চোখ আসলে ব্রাইটনেসের যে ডিসক্রিমিনেশন কতটুকু করতে পারে সেটার একটা লিমিট আছে। সেটা এখন যেমন আমি বলেছিলাম, আমি হয়তো 4-5 যদি ডিফারেন্স হয় পিক্সেল ভ্যালুর তখন কিছুটা ধরতে পারি, বাট যদি মাত্র 1-2 এর ডিফারেন্স হয় সেটা ধরতে পারি না। তো আমার মতো কারো যদি চোখ হয়, বুঝতেই পারছেন এইটাতে এই 2 পিক্সেল ভ্যালুর ডিফারেন্স আমি আসলে, বা এই 2 টাইপের পিক্সেলের ডিফারেন্স আমি ধরতে পারবো না, বাট আউটপুট ইমেজটাতে পারবো আফটার মাল্টিপ্লিকেটিং। তার মানে মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা কিন্তু যেহেতু প্রত্যেকটা পিক্সেলকে আমরা তার নিজস্ব ভ্যালু অনুযায়ী গুণ করছি, এই কারণে আমরা কিন্তু মাল্টিপ্লিকেশনের মাধ্যমে কন্ট্রাস্টটা বাড়িয়ে দিতে পারছি। ঠিক আছে, তো কন্ট্রাস্ট বাড়ানোর জন্য মাল্টিপ্লিকেশন তাহলে একটা খুব ভালো অপশন হতে পারে, এটা আপনারা আসলে বুঝতে পারছেন। অবভিয়াসলি এই পার্টিকুলার এক্সাম্পলে দেখতেই পাচ্ছেন একটা বিশাল সমস্যাও আছে, সেটা হচ্ছে অর্ধেক মানে 0.5 এর পর থেকে বা 128 এর পর থেকে সবগুলোই আসলে একদম হাইয়েস্ট পিক্সেল ভ্যালুতে ক্লিপ হয়ে গেছে। তো এটা আসলে খুব ভালো হয়তো ট্রান্সফার ফাংশন না, বাট আমরা এই যে ক্যারেক্টারিস্টিক্সটা আমার এই মাল্টিপ্লিকেশনে যেটা কন্ট্রাস্টকে এনহ্যান্স করে, কন্ট্রাস্টকে বাড়ায়, সেই জিনিসটাকে আমরা ইউজ করতে চাই। বাট এই ক্লিপিং থেকেই আপনারা হয়তো বুঝতে পারছেন কন্ট্রাস্টকে আসলে আনলিমিটেডভাবে বাড়ানো সম্ভব না। ঠিক আছে, এই যে আমরা এখানে কন্ট্রাস্ট বাড়াতে বাড়াতে 128-এর পরে গিয়ে আমরা আর বাড়াতে পারিনি। ওকে, তো ওই কেসে আমাদের আসলে একটা ইমেজে যেটা করতে হয়, যেই রিজিয়নটা, যেমন ধরেন এই যে টিউমারের রিজিয়নটা এবং ব্রেইনের রিজিয়নটা, এই রিজিয়নে আমি ডিফারেন্স বেশি চাই। তো এদের যে ভ্যালুটা ছিল 200 থেকে 195, যে অংশটা ছিল বা আর একটু বড় করলাম, সেই উইন্ডোটাতে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি, বাট সেটার আগে এবং পরে আমরা আসলে ডিভিশন করতে পারি। ঠিক আছে, এই রকম কিছু একটা। ওকে, একটু পরেই আপনারা দেখবেন। তখন আমরা আসলে যেটা পাবো সেটা হচ্ছে ঠিক যে রিজিয়নটা আমার জন্য ইম্পর্টেন্ট সেই রিজিয়নে আমি কন্ট্রাস্টটা বাড়ালাম, অন্য যে জায়গায় খুব বেশি ইনফরমেশন নেই বা আমার জন্য ইম্পর্টেন্ট না সে জায়গায় আমি কন্ট্রাস্ট কমিয়ে দিলাম, যেটা আসলে ডিভিশনের মাধ্যমে করা যায়। বুঝতেই পারছেন এখানে কন্ট্রাস্ট কমে যাবে, উল্টো এফেক্ট। ঠিক আছে, তো এভাবে আমরা আসলে কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্টে এই মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন দুইটাকেই ইউজ করতে পারি। আমরা সেটা সামনে দেখব। আপাতত আপনারা যদি এখানে দেখেন অরিজিনাল ইমেজটার যে কোয়ালিটি ছিল বেশ ডার্ক একটা ইমেজ, সেটাকে আমরা জাস্ট মাল্টিপ্লাই করার মাধ্যমে ইমেজের কোয়ালিটি কিন্তু বেশ ভালো হয়েছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন ব্রাইটনেসও বেড়েছে এবং ইভেন এই বলটার মধ্যেও যে ছোটোখাটো ভ্যারিয়েশনগুলো সেগুলো কিন্তু এখন আরও ভালো বোঝা যাচ্ছে। বাট এটা এই পার্টিকুলার ইমেজের জন্য, কারণ এই ইমেজটা আসলে খুবই ডার্ক ইমেজ ছিল। এটা যদি একটা ব্রাইট ইমেজ হতো তাহলে 2 দিয়ে গুণ করলে ওই ইমেজের কোয়ালিটি আরও খারাপ হতো। ঠিক আছে, বাট স্পেসিফিক ইমেজের জন্য এইভাবে মাল্টিপ্লাই করে আমরা কাজটা সহজ করতে পারি। আবার এই ইমেজটা যদি দেখেন উল্টো এফেক্ট, বেসিক্যালি এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, আমি এটাকে জাস্ট ডিভিশন যদি করে দিই তাহলে একটু ডার্কার একটা ইমেজ পেয়ে যাবো এবং কন্ট্রাস্টও কমে গেছে, ব্রাইটনেসও কমে গেছে, খুব একটা ভালো কিছু মনে হচ্ছে না। বাট অ্যাকচুয়ালি এই একটা ইমেজের ব্রাইটনেস কমানো বা কন্ট্রাস্ট কমানোর চাইতেও এইটাকে আমরা ছোটোখাটো পোর্শন করে একটা কন্ট্রাস্ট স্ট্রেচিং অ্যালগোরিদমে বা ম্যাপিং ফাংশনে ইউজ করতে পারি, সেটা আমরা দেখবো আর কি। ঠিক আছে, বাট এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওভারঅল ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট দুইটাই কমেছে ডিভিশনের কারণে, আর মাল্টিপ্লিকেশনের কারণে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট দুইটাই বেড়েছিল, এটাই। আচ্ছা, এইবার খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটাকে আমরা বলি কন্ট্রাস্ট স্ট্রেচিং। তো কন্ট্রাস্ট স্ট্রেচিং আসলে আইডিয়াটা কি অলরেডি আপনারা আসলে বুঝে গেছেন। আমি আপনাদেরকে যেটা বললাম, ধরেন ওই যে টিউমার রিজিয়নের কথা বললাম, সেই টিউমার রিজিয়নটা হয়তো এই অংশ বরাবর, ঠিক আছে, টিউমার এবং ব্রেইন রিজিয়নটায় যে পিক্সেলগুলো আছে সেগুলো হয়তো এইরকম ধরেন 90 থেকে 160 এই পিক্সেল ভ্যালুগুলোর মধ্যে
ভ্যারি করে, ওই ব্রেইন রিজিয়নের যে পিক্সেলগুলো সেগুলোর ভ্যালু 90 থেকে 160 এর মধ্যে থাকে, ইনক্লুডিং টিউমার। ঠিক আছে, এবং এই রেঞ্জটা কিন্তু বুঝতেই পারছেন মোটামুটি ছোট। তো এখানে হয়তো এরা খুব ক্লোজ টুগেদার, এদের মধ্যে পার্থক্যটা সহজে আমি নাও বুঝতে পারি। তো আমি যদি এমন একটা মেকানিজম এখানে ডেভেলপ করতে পারি যেখানে 90টাকে আরও পুশ করে আমি 0-র কাছাকাছি বা 10-এর দিকে নিয়ে গেলাম, 160কে পুশ করে আমি 250-র দিকে নিয়ে গেলাম, এরকম কিছু যদি আমি করতে পারি, তাহলে বুঝতেই পারছেন 90কে 10-এ যদি নিই, 160কে 250-তে যদি নিই, হয়তো আমার যে মাঝখানে যে 130 আছে সে যাবে হয়তো ওই 130, 120 বা এরকম কোথাওই যাবে। ওকে, তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পিক্সেল অরিজিনাল ইমেজে যেরকম তাদের পিক্সেল ভ্যালু কাছাকাছি ছিল সেটা কিন্তু এক্সপান্ড করছে। এখানেও যদি আপনাদেরকে দেখাই, একটা ইমেজ ধরেন এরকম, একটা ইমেজ ধরেন এরকম আছে 0 0 0 0 0, এখানে আমার হয়তো ধরেন একটা ভ্যালু 6, এটা হচ্ছে 8, এটাও 6, এটা হচ্ছে 8, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0। তো আমাদের আসলে এই ইমেজের চারপাশে যে জিরোগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট না, বাট এই রিজিয়নটা যেখানে 6 আর 8 আছে সেটা ইম্পর্টেন্ট, এবং আমরা এই দুইটার মধ্যে যে এজটা 6 থেকে 8-এর যেখানে ট্রান্সফর্ম হচ্ছে সেটা ভালোভাবে ধরতে চাই। বা যেহেতু 6 আর 8 খুব কাছাকাছি দুইটা নাম্বার, আমরা হয়তো এটা ধরতে পারছি না। তো আমরা যদি এই ইমেজটাকে এভাবে স্ট্রেচ করতে পারি, ধরেন ইভেন এখানে কিছু কিছু 1ও ছিল, এটা 1, এটা 1, বাট আমরা যদি এভাবে স্ট্রেচ করতে পারি, এটাও ধরেন 1, এই যে এটা, ঠিক আছে, আমরা যদি এটাকে এভাবে স্ট্রেচ করতে পারি, যে অংশটা আমার ইম্পর্টেন্ট না সবই 0 হয়ে গেল, আমার সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু মাঝখানে যে রিজিয়নটা 6 আর 8 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছিল সেগুলো 6টাকে আমি 10-এ আরও একটু কমিয়ে দিলাম, 3 করে দিলাম হয়তো, আর যেখানে 8 ছিল সেটাকে আমি 10 করে দিলাম। এরকম কিছু যদি আমি করতে পারি, তাহলে এই দুইটা পিক্সেলের মধ্যে এবং এই দুইটা পিক্সেলের মধ্যে যে ডিফারেন্সটা সেটা অনেক সহজে বোঝা যাবে না কম্পেয়ার টু ইনপুট ইমেজ। তো আমরা আসলে কন্ট্রাস্ট স্ট্রেচিং এর মাধ্যমে এই কাজটাই করার চেষ্টা করি। আমাদের রিজিয়ন অফ ইন্টারেস্টে আমরা পিক্সেল ভ্যালুগুলোর মধ্যে যে পারস্পরিক ডিফারেন্সটা ছিল সেটাকে অনেক বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, সেটাকে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা তাদের মধ্যে যে ছোটোখাটো ভ্যারিয়েশনগুলো সেগুলো সহজে ধরতে পারবো, এবং সেটার মাধ্যমে আমাদের আসলে ওই তো কন্ট্রাস্ট স্ট্রেচ করার মাধ্যমে হয়তো ওই ব্রেইনে টিউমার রিজিয়নটা আরও বেশি স্পষ্টভাবে আলাদা করা যাবে অন্যান্য রিজিয়ন থেকে, বা এরকম আরও অনেক এক্সাম্পল দেওয়া যায়। এটাই হচ্ছে কন্ট্রাস্ট স্ট্রেচিংয়ের আইডিয়া। বাট খেয়াল করলে দেখবেন আমি তো আনলিমিটেড স্ট্রেচিং করতে পারবো না। যেমন আমি 6কে নিয়ে গেলাম 3-তে, 8কে নিয়ে গেলাম 10-এ, ধরে নেন এটা একটা 4-বিট ইমেজ যেটাতে হাইস্ট 15 পর্যন্তই আমি যেতে পারবো। তো 6কে আমি 3-তে নিলাম, তাহলে যদি এটা জাস্ট সিম্পল মাল্টিপ্লিকেশন হতো, 5 হয়তো 1-এ যেত, 4 হয়তো 0-তে যেত, 3-তে গিয়ে আমি কি করব? এটা কিন্তু আর নিচে নামানো যাচ্ছে না। তাহলে 3কেও 0-তে নিতে হতো, 2কেও 0-তেই নিতে হতো, 1কেও 0-তেই নিতে হতো, যে কারণে এই 1গুলো এখানে যে 1গুলো ছিল সেগুলো কিন্তু 0 হয়ে গেছে চারপাশে। একইভাবে 8ও হয়তো 10-এ গেছে, হয়তো আমার 9 যাবে 12-এ, 10 যাবে 14-এ, বাট 11-এ গিয়ে সেটাকে তো আমি 15 পার করাতে পারবো না। 4-বিট ইমেজ হলে হাইয়েস্ট পিক্সেল ভ্যালু হবে 15, যদি 4-বিট ইমেজ হয় 2 টু দি পাওয়ার হচ্ছে 16 টু দি পাওয়ার 4, সো হাইয়েস্ট পিক্সেল ভ্যালু হবে 15। তো 11কে তো আমি 16-এ নিতে পারছি না, এটা হাইয়েস্ট 15 হবে। এরপর 12, 13 সবই কিন্তু গিয়ে 15-এই জমা হবে। তো আপনারা বুঝতে পারছেন যে কোনো একটা পার্টিকুলার রিজিয়নকে যদি আমি স্ট্রেচ করতে চাই, সেটার মধ্যে কন্ট্রাস্ট বাড়াতে চাই, তাহলে কিন্তু আমাদের অন্য কিছু রিজিয়নকে আবার কম্প্রেস করতে হবে, সেটাকে আরও সেখানে কন্ট্রাস্ট কমিয়ে দিতে হবে। তো কন্ট্রাস্ট স্ট্রেচিংয়ের হোল আইডিয়াই এটা। বেসিক্যালি কন্ট্রাস্ট স্ট্রেচিংয়ে 3টা পোর্শন থাকে, ঠিক আছে? প্রথমে হচ্ছে কম্প্রেস, এরপর হচ্ছে স্ট্রেচ, এরপর আবার কম্প্রেস। ওকে, এই 3টা পোর্শন থাকে। প্রথমে কিছু অংশে আমার 0 থেকে শুরু করে যদ্দূর লো পিক্সেল ভ্যালু যেগুলো আমার আসলে খুব একটা দরকার নেই, যেগুলোতে খুব একটা ইনফরমেশন নেই, বা অনেক সময় দেখা যায় ইমেজে ওই পিক্সেল ভ্যালুগুলো খুব একটা অকারই করে নেই, ওগুলোকে আমি কম্প্রেস করে খুব ছোট একটা রেঞ্জে নিয়ে আসবো। সবগুলোকে হয়তো 0 থেকে 1 বা 0 থেকে 5 এরকম রেঞ্জের মধ্যে কম্প্রেস করে সবগুলোকে ওই রেঞ্জেই ম্যাপ করে ফেলবো। তারপরে স্ট্রেচিং পোর্শনটা হচ্ছে মেইন অংশ, যেখানে আমার ওই ব্রেইন এবং টিউমারের যে রেঞ্জটা এই টাইপের, ঠিক আছে?
ওই আমার রিজিয়ন অফ ইন্টারেস্টটাকে আমি এমনভাবে স্ট্রেচ করব যাতে আমার প্রায় এন্টায়ার স্পেকট্রামটা, যে পুরো 255টা পিক্সেলের একটা ক্ষমতা আমার আছে না, ওই পুরো যে স্পেকট্রামটা সেটা ইউজ হয়, হালকা পাতলা কিছু অংশ বাদ দিয়ে হয়তো। লাস্টলি আবারও আমি কম্প্রেস করব ওই লাস্টের ব্রাইট যে অংশগুলো, হয়তো 200-র পরে পিক্সেল ভ্যালু আছে, 200-র চেয়ে বেশি, এরকম খুব একটা পিক্সেল ওই ইমেজে নেই বা থাকলেও আমার দরকার নেই। তো ওই অংশটাকে আমি আবারও হয়তো খুব ছোট একটা 250 থেকে 55-র মধ্যে হয়তো আমি সেটাকে কম্প্রেস করে ফেলবো। তো এরকম 3টা পোর্শন থাকে। তাহলে আসলে একটা কন্ট্রাস্ট স্ট্রেচিং অ্যালগোরিদম, আমি এটা না দেখিয়ে, এই যে এখানে একটা কন্ট্রাস্ট স্ট্রেচিং অ্যালগোরিদম এই নিচের এটার মতোই কাইন্ড অফ। এটা যদি আমার ট্রান্সফার ফাংশনের গ্রাফটা হয়, শুরুতে এই অংশটা কম্প্রেস হবে। আচ্ছা, এটা আরো একটু করি, হ্যাঁ এটা না, হ্যাঁ। তো এটা যদি আমার ট্রান্সফার ফাংশন হয়, এদিকে আর এদিকে এস, তো আর এর ভ্যালু লো থাকা অবস্থায় শুরুর দিকে এস আমি খুব একটা ভ্যারি করব না, কম্প্রেশন রিজিয়ন, তারপরে খুব হাই স্ট্রেচিং, ঠিক আছে, তারপরে আবার শেষের দিকে একটা কম্প্রেসিং রিজিয়ন, এই টাইপের একটা। এটা হয়তো 255, এখানে এটা হচ্ছে 255। তো এইরকম একটা ট্রান্সফার ফাংশন আমরা ডিজাইন করি, যেখানে বুঝতেই পারছেন এই রিজিয়নটা, মাঝখানের যে অংশটা, এই রিজিয়নটা আমার রিজিয়ন অফ ইন্টারেস্ট, যেখানে আমার যে জিনিসটা আমি দেখতে চাচ্ছি সেটা আছে। ওকে, তো কন্ট্রাস্ট স্ট্রেচিং এর আইডিয়াই এটা। এখানে বেসিক্যালি আমাদের 3টা রিজিয়ন থাকে, 2টা কম্প্রেশন রিজিয়ন, একটা এক্সপান্ডিং রিজিয়ন বা স্ট্রেচিং রিজিয়ন, যেটা বেসিক্যালি আমাদের যেই পোর্শনটা ইম্পর্টেন্ট সেটাকে ক্যাপচার করে। তো আপনারা যদি এই পার্টিকুলার গ্রাফটা দেখেন তাহলে বুঝবেন এটাকে কেন কন্ট্রাস্ট স্ট্রেচিং বলছিলাম। এখানে ওই 90 থেকে 160 অংশটা বাদ দিলে বাকি অংশ কিন্তু খুবই লিমিটেড, 250 থেকে 55 বা 0 থেকে 1 2 এই টাইপের পিক্সেল ভ্যালুর মধ্যে স্ট্রেচ কম্প্রেস করে ফেলা হয়েছে। মানে আমার ইনপুট ইমেজে যদি 50ও থাকে সেটাকেও আউটপুট ইমেজে আমি 1 করে দিয়েছি বা 0 করে দিয়েছি, যদি 90ও থাকে সেটাকে আমি 1 বা 2 করে দিয়েছি, ঠিক আছে। কার কার এটা অন হয়ে গেছে দেখেন। তো যেখানে ছিলাম, এই রিজিয়নটা যদি আমরা দেখি, বুঝতেই পারছেন এখানে আমরা আসলে অনেক বড় ইনপুট ইমেজের অনেক বড় একটা রিজিয়নকে আমরা শুধু আউটপুট ইমেজে 0 1 2 এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। আর এইখানেও আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট ইমেজের অনেক বড় একটা রিজিয়নকে আমরা হয়তো 255 254 এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করব শুধু, কারণ এখানে হয়তো খুব একটা পিক্সেল নেইও বা ইম্পর্টেন্ট কিছু নেই। তো এদের সবাইকে সমান ব্ল্যাক বা সমান হোয়াইট দেখলে আমার সমস্যা নেই। বাট এই মাঝখানের রিজিয়নটা, এখানে আমার ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এটাকে আমি স্ট্রেচ করে এমনভাবে স্ট্রেচ করলাম যাতে পার্থক্যগুলো, ছোটোখাটো পিক্সেল ভ্যালু ডিফারেন্সগুলো খুব সহজে ধরা যায়। আর এই পোর্শনটা যদি দেখেন আপনারা বুঝতেই পারবেন এখানে আসলে বেসিক্যালি যেটা করা হয়েছে এটা একটা লিমিটিং কেস অফ কন্ট্রাস্ট স্ট্রেচিং। এখানে বেসিক্যালি থ্রেশহোল্ডিং করা হয়েছে, মাঝখানে 0.5 এর উপরে যেগুলো আছে ভ্যালু, পিক্সেল ভ্যালু যদি 128 বা 0.5 নর্মালাইজ সেটার উপরে হয় সেগুলোকে একদম হোয়াইট করে দিচ্ছি 1 বা 255, আর যদি 0.5 এর নিচে হয় তাহলে হচ্ছে সেগুলোকে একদম 0 করে দিচ্ছি, পিক্সেল ভ্যালু 0। ওকে, এটাতে কি হবে, ব্রাইট অংশগুলোকে খুব ব্রাইট করে দেখাবে সবগুলোকে, আর ব্ল্যাক অংশগুলোকে খুব ব্ল্যাক করে। এখন এটা কখন কাজে লাগে, ধরেন আপনি একটা এক্সরে পেয়েছেন যেখানে বোন রিজিয়নগুলো মোটামুটি, এক্সরে না আসলে এক্সরে ভালো এক্সাম্পল না, ধরেন একটা সিটি স্ক্যান পেয়েছেন একটা কিডনির, সেখানে কিডনির আপনি জানেন যে কিডনি রিজিয়নে যে পিক্সেল ভ্যালু সেগুলো মোটামুটি 130-এর উপরে থাকে সবসময়, বাট বাকি অংশগুলো সব 130-এর নিচে থাকে। তো আপনি শুধু কিডনিটাকে যদি ফোকাস করতে চান আপনি থ্রেশহোল্ডিং করতে পারেন, তাহলে বাকি অংশ সবই ব্ল্যাক হয়ে যাবে, শুধু কিডনিটা একদম হোয়াইট হয়ে ফুটে উঠবে, ঠিক আছে। তো থ্রেশহোল্ডিং এরকম একটা লিমিটিং কেস যেটা
খুব সুন্দরভাবে কাজ করে, অনেক সময় খুব ভালো কাজ দেয়, অনেক সময় খুবই মেডিকেল ইমেজিংয়ে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন এটার আছে, বাট এটা কন্ট্রাস্ট স্ট্রেচিংয়েরই একটা লিমিটিং কেস। তো এই ইমেজটা দেখেন, আপনারা এটা দেখেছেন না ল্যাবে, যেটা আমরা লাস্ট ল্যাবে একটুখানি দেখিয়েছিলাম। তো এটা একটা স্যাটেলাইট ইমেজ, এবং স্যাটেলাইট ইমেজের সমস্যা হচ্ছে আপনি মানে সোর্স থেকে যে ইমেজটা পাবেন সেটা আসলে খুব ভালো কোয়ালিটির হবে না, এবং আপনারা বুঝতেই পারছেন এই পার্টিকুলার ইমেজ অনেক বেশি ডার্ক একটা ইমেজ, এখানে লো পিক্সেল ইন্টেন্সিটি অনেক বেশি, ঠিক আছে, বাট হাই পিক্সেল ইন্টেন্সিটি, হাই ব্রাইটনেস অনেক বেশি, এরকম রিজন তেমন একটা নেই বললেই চলে। তো তার মানে এখানে ব্রাইট যে পোর্শনটা, যেখানে ইনপুট ইমেজের এই অংশটা যেখানে অনেক পিক্সেল ভ্যালু বেশি, এই অংশটা কিন্তু খুব একটা ইউজই হচ্ছে না, এবং আমাকে আসলে এই রিজিয়নগুলোর মধ্যে ছোটোখাটো যে ভ্যারিয়েশনগুলো সেগুলো বের করতে হবে স্যাটেলাইট ইমেজ থেকে, ধরেন নদী পাহাড় এগুলোকে আলাদা করতে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা কন্ট্রাস্ট স্ট্রেচিং করতে পারি। কন্ট্রাস্ট স্ট্রেচিংয়ের জন্য যেহেতু আমরা এখানে বুঝতে পারছি যে মোটামুটি এখানে আমার এই পার্টিকুলার ইমেজের ক্ষেত্রে লো পিক্সেল ইন্টেন্সিটিটাই বেশি, তো আমরা খেয়াল করে দেখেন 0.1-এর কাছাকাছি থেকে শুরু করে 0.35-এর কাছাকাছি এই জায়গাটা, এরকম একটা রিজিয়নকে আমরা স্ট্রেচ করেছি, একদম এগুলোকে আমরা 0 থেকে 1 পর্যন্ত নিয়ে গেছি, ঠিক আছে, মানে একদম হাইয়েস্ট পিক্সেল ভ্যালু থেকে লোয়েস্ট পিক্সেল ভ্যালু পর্যন্ত এই রিজিয়নটাকেই আমরা শুধু রেখেছি। বাকি সব কিছু 0.35-এর উপরে সব কিছুকে আমরা 1-এ ম্যাপ করেছি, 0.1-এর নিচে সব কিছুকে আমরা 0-তে ম্যাপ করেছি, ঠিক আছে, শুধু স্ট্রেচ করেছি এই মাঝখানের রিজিয়নটা, কারণ এই যে মাঝখানে 4 কোণা স্যাটেলাইট ইমেজের যে পোর্শনটা সেটা আসলে সেটার প্রত্যেকটা পিক্সেল ভ্যালু এই রেঞ্জের মধ্যেই রিজাইড করে এই কারণে। এবং দেখেন এই কন্ট্রাস্ট স্ট্রেচিং অ্যাপ্লাই করার ফলে আমরা কত সুন্দর একটা ইমেজ পাচ্ছি, কন্ট্রাস্ট অনেক বেড়েছে, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা নদীর মতো, এইখানে প্রবাবলি পাহাড়, ঠিক আছে। তো স্যাটেলাইট ইমেজে অফেন এই কন্ট্রাস্ট স্ট্রেচিংয়ের বিভিন্ন রকম, শুধু স্যাটেলাইট ইমেজ না, ইভেন আপনারা যদি কখনো ব্রেন টিউমার সেগমেন্টেশনের ডেটাসেট নিয়ে কাজ করেন দেখবেন ওখানে একটা আলাদা চ্যানেলই রাখা হয় যেটা জাস্ট অরিজিনাল T1 চ্যানেলের কন্ট্রাস্ট স্ট্রেচড ভার্সন, আর কিছু না। তো এইটা আসলে অনেক ক্ষেত্রেই এই কন্ট্রাস্ট স্ট্রেচিংটা ইউজ করা হয়, এবং এটা খুব ক্লাসিক একটা এক্সাম্পল। এখন আমি আপনাদেরকে যদি বলি এইখানে বেসিক্যালি কি করেছে, 0 থেকে 0.1 পর্যন্ত, বা এটাকে যদি আমরা নর্মালাইজড না করে বলতাম তাহলে ধরেন 0 থেকে পিক্সেল ভ্যালু 25 বা 26 পর্যন্ত, হ্যাঁ, এই রিজিয়নে ইনপুট ইমেজে যতগুলো পিক্সেল ছিল এই ভ্যালুওয়ালা সবগুলোকে আমি 0-তে ম্যাপ করেছি, আউটপুট ইমেজে এগুলো সবগুলোকে 0 করে দিয়েছি। এরপর 0.1 থেকে 0.35 যে অংশটা, এই রিজিয়নটাকে আমি ম্যাপ করেছি একদম 0 থেকে 1 পর্যন্ত ফুল এটা, মানে এটা বেসিক্যালি পিক্সেল ভ্যালু হিসাব করলে 225 থেকে শুরু করে প্রায় 90 পর্যন্ত, এটা এক্স্যাক্টটা আমি জানি না, মানে 90-এর কাছাকাছি কিছু একটা হবে, ওকে। এই রিজিয়নটাকে আমরা 0 থেকে 255 পিক্সেল ভ্যালুর মধ্যে ম্যাপ করে দিয়েছি। তাহলে খেয়াল করে দেখেন যেখানে 25 আর 90 এই দুইটার মধ্যে ডিফারেন্স ছিল প্রায় হয়তো 65-এর মতো, এখন ডিফারেন্স হয়ে গেল 255-এর মতো। তো এখানে প্রায় 4 গুণ একটা আমরা পাচ্ছি, মানে কন্ট্রাস্টের ইনক্রিজ আমরা পাচ্ছি, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন করতে পারছি, ওকে। এখানে ডিফারেন্সটা ছিল 65-এর মতো, এখন আউটপুট ইমেজে এই পয়েন্টগুলোর মধ্যে টোটাল যে ডিফারেন্স, টোটাল রেঞ্জটা সেটা 255 পরিমাণ হয়ে গেছে, 0 থেকে 255-এ আমি এটাকে ম্যাপ করেছি। তো এটা অনেক হিউজ একটা, মানে কন্ট্রাস্ট স্ট্রেচ করার একটা বড় উদাহরণ আর কি এখানে। ফাইনালি 0.35 থেকে মানে 90 থেকে ধরেন বাকি যতগুলো আছে আর কি, এগুলো সবগুলোকে আমরা আবার ম্যাপ করেছি 1 বা 255-এ, এগুলো সবগুলোকে সমান হোয়াইট দেখিয়েছি, কারণ আসলে ওই রিজিয়নে কোনো ভ্যালুই নেই এই ইমেজে, তো এটা আসলে আমাদের জন্য ম্যাটারও করে না, ওকে। তো এইটার কারণে আসলে আমরা এরকম একটা ভালো ইমেজ পেয়েছি। এখন আপনাদেরকে আমি যদি আস্ক করি এই যে ট্রান্সফার ফাংশনটা দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফার ফাংশনটা আমরা আসলে কিভাবে পাবো, মানে এটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি যেটা এখানে দেখা যাচ্ছে, সেটাই আমরা একটু পরে দেখব। সেটার জন্য আমাদের ফার্স্টে আসলে কিভাবে এই হোল কাজটা করা হয়েছে, এই যে ল্যান্ডস্লাইড
ল্যান্ডস্যাট স্যাটেলাইট ইমেজটা, সেটা কন্ট্রাস্ট স্ট্রেচিংটা আসলে এক্স্যাক্টলি কিভাবে করা হয়েছে, কি প্রসেসে, সেটা এখানে দেখানো আছে। আমরা আগের দিন ল্যাবে একটা জিনিস আপনাদেরকে দেখিয়েছিলাম না, হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম আসলে কি জিনিস? আমার একটা ইমেজ আছে, ইমেজে বিভিন্ন পিক্সেল ভ্যালু আছে, ধরেন 2 বিট একটা ইমেজ, এখানে 0 0 0 আর একটা 1। তো আমি একটা হিস্টোগ্রাম আঁকতে পারি, 1 আসছে জাস্ট একবার, 0 আসছে 3 বার, ঠিক আছে? তো এটা হলো, এখানে আমরা জাস্ট কাউন্টটা প্লট করলাম ওয়াই অ্যাক্সিস বরাবর আর এক্স অ্যাক্সিস বরাবর ক্যাটাগরিগুলা, ঠিক আছে? তো এটা হলো আমার একটা হিস্টোগ্রাম। তো এখানে এক্স অ্যাক্সিস বরাবর যেটা আসলে প্লট করা হয় সেটা হচ্ছে পসিবল যতগুলো পিক্সেল ভ্যালু আছে সবগুলো। তো বুঝতেই পারছেন 0 থেকে 255 পর্যন্ত বসতে পারে, অথবা এটা যদি আমার নর্মালাইজড ভার্সন হয় তাহলেও আসলে 255টাই বার, বাট ভ্যালুগুলো হয়তো 0/255, 1/255, 2/255 এরকম হবে, এরকম কিছু একটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। তো প্রত্যেকটা পিক্সেল ভ্যালুর জন্য আমি কয়টা করে অকারেন্স পাচ্ছি, কয়বার করে ওই ভ্যালুটা একটা ইমেজের মধ্যে অকার করেছে, যেমন এখানে 0 3 বার অকার করেছে ওই রকম, সেটাকেই আমরা আসলে প্লট করি 0 থেকে শুরু করে একদম 1 পর্যন্ত, বা নট নর্মালাইজড হিসাবে চিন্তা করলে একদম 255 পর্যন্ত, সেটাকে আমরা প্লট করি। তো এখানে যে হিস্টোগ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা যে ইমেজটা এখন মাত্র দেখলাম সেটার হিস্টোগ্রাম, এবং দেখেই বোঝা যাচ্ছে এখানে আসলে এই রিজিয়নটাতেই মোটামুটি সব পিক্সেল ভ্যালু রিসাইড করছে, আর বাকি এই অংশটা এবং এই পুরো অংশটা এখানে আসলে তেমন কোনো এই রকম ভ্যালু আছে, মানে ধরেন পিক্সেল ভ্যালু 200 এরকম কোনো পিক্সেলই আসলে আমাদের এই পার্টিকুলার ইমেজে নেই। সো এই কেসে আমরা আসলে যেটা করি, আমরা যেই রিজিয়নটা আমার রিজিয়ন অফ ইন্টারেস্ট সেটাকে আইডেন্টিফাই করি, সেটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে সেটা বের করি। তো এই ভ্যালুগুলোই আসলে একটু আগে আমরা দেখেছিলাম, 0.1 এবং এটা 0.35 হিস্টোগ্রাম থেকে পেয়েছি এটা আমরা। মাঝে মাঝে আমরা হিস্টোগ্রাম ছাড়াও ইমেজ দেখে জিনিসটা বোঝার চেষ্টা করি, যখন আমাদের হয়তো হিস্টোগ্রাম বের করার টুল সাথে থাকে না, বাট হিস্টোগ্রাম থেকে এই জিনিসটার একটা ভালো আইডিয়া পাওয়া যায়। এখন আমরা আসলে যেটা চাচ্ছি, আমরা এই হিস্টোগ্রামটাকে মানে ডেভিয়েটিং রিজিয়নটাকে এতটুকুর মধ্যে না রেখে পুরো আমাদের যে স্পেকট্রাম পুরোটাতে ডিস্ট্রিবিউট করে দিতে চাচ্ছি। তো আমরা ফাইনালি এরকম একটা হিস্টোগ্রাম চাই যেটা এখানে দেখা যাচ্ছে। তো সেটার জন্য আমাদেরকে আসলে যেটা করতে হবে, প্রথমত শুরুটা করতে হবে, খেয়াল করে যদি দেখি আমরা এখানে 0.1 থেকে 35কে 0.35কে আমরা ম্যাপ করেছিলাম 0 থেকে 1-এ। সো আমাদের 0.1টাকে 0-তে ম্যাপ করতে হবে না? তার মানে 0.1 এর আগে সব কিছুই হচ্ছে 0, সবগুলোকেই আমরা পিক্সেল ভ্যালুকে 0-তে ম্যাপ করে দিব। তো শুরুটা আমাদের করতে হবে যেই জায়গা থেকে ইনফরমেশন ভ্যারি করা শুরু করেছে, যে জায়গা থেকে পিক্সেল ভ্যালুগুলো অকার করা শুরু করেছে, বা আমার রিজিয়ন অফ ইন্টারেস্ট সেই জায়গা থেকে। তো আমরা 0.1কে 0-তে ম্যাপ করব। তো এটাকে আসলে বলা হয় শিফটিং, ঠিক আছে? শিফটিং এর মাধ্যমে আমরা আসলে হোল হিস্টোগ্রামটা, যেটা এখানে দেখা যাচ্ছিল 0.1 থেকে 0.35-এ ভ্যারি করছে, হোল হিস্টোগ্রামটাকেই আমরা পয়েন্ট মানে এই যে ফাংশনটা ছিল s = t of r, সেটাকে যদি আমরা এইভাবে লিখি r - 0.1, এটা করলেই আসলে কি হচ্ছে, পুরো হিস্টোগ্রামটাই আসলে আমরা আরেকটা মধ্যবর্তী আউটপুট ইমেজ পাচ্ছি, যেটার পুরো হিস্টোগ্রামটাই আসলে শিফট হয়ে এই জায়গায় চলে আসছে, যেটা বেসিক্যালি খেয়াল করে দেখবেন 0 থেকে 0.25 এর মধ্যে ভ্যারি করছে। খেয়াল করে দেখেন এটা কিন্তু 0.25 এখন, কারণ সব কিছুকেই আমরা একটু লেফটে শিফট করে ফেলেছি, 0.1 পরিমাণ লেফটে শিফট করে ফেলেছি, ঠিক আছে? এটাকে বলা হয় শিফটিং, এবং এটা জাস্ট এই সিম্পল সাবট্রাকশন অপারেশনের মাধ্যমে করা যায়, আমরা অলরেডি দেখে আসছি। এখন দেখেন শিফটিং হয়ে গেল, ঠিক আছে? আমার 0.1 এর আগের সবগুলো ভ্যালুকে আমি 0-তে ম্যাপ করে ফেলেছি, এটা আমার হয়ে গেল। বাট শিফটিং এর পরে আমাদের ওই যে আমাদের সাবট্রাকশনে আমরা যে ক্লিপিংটা দেখেছিলাম, এই যে এটা, এই ক্লিপিংটা হয়েছে আর কি, 0.1 এর আগের পুরো পোরশনটা এভাবে 0-তে ম্যাপ করা হয়ে গেছে, সেটাই। এখন শিফটিং এর পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, খেয়াল করে দেখেন শুরুটা এখন 0 থেকে হচ্ছে, বাট শেষটা কিন্তু আমরা যদি আগের ইমেজটা দেখি, শেষটা হওয়ার কথা 1-এ গিয়ে, বা নট নর্মালাইজড আননর্মালাইজড হিসাব করলে 255-এ গিয়ে, বাট এটা শেষ হয়ে যাচ্ছে 0.25-এ নর্মালাইজড। তো আমার এমন একটা কাজ করতে হবে যাতে 0 থেকে এই যে 0.25 এই রেঞ্জটা 0 থেকে 1 হয়ে যায়।
তো আপনারা দেখেন তো খেয়াল করে এক্স্যাক্টলি কত ভ্যালু দিয়ে আমি দুইটা জিনিসকেই গুণ করলে এই রেঞ্জটা 0 থেকে 0.25টা 0 থেকে 1 হয়ে যাবে। খেয়াল করে দেখেন আমি যদি 0.25 কে 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা 1 পাই, আর 0 কে আপনি যত দিয়েই গুণ করেন আপনি 0ই পাবেন। ঠিক আছে, তার মানে প্রথমে তো আমরা একটা মাল্টিপ্লিকেশন অপারেশন করেছিলাম, এবার আমরা এইটার উপর, এই আউটপুটটার উপর, এটাকে আমরা ধরেন R1 বললাম, এবার সরি এটাকে S1 বলি, এটা আরই থাকুক। এবার আমরা S1 কে গুণ করব 4 দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল যে আউটপুট ইমেজ সেটা। ওকে, তো প্রত্যেকটা পিক্সেল ভ্যালুকে 4 দিয়ে গুণ করব, একটা মাল্টিপ্লিকেশন অপারেশন। তাহলে কিন্তু এই যে 0টা 0তেই থাকবে, 0.1টা গিয়ে 0.4 এ চলে যাবে। এখানে এই যে দেখেন 0.4 এর আশেপাশে চলে আসছে। এরপর একদম লাস্ট পয়েন্টটা এখানে একদম 1 এর কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, তাহলে হোল কন্ট্রাস্ট স্ট্রেচিংটা এইভাবে যদি আমরা করি, যেখানে আমরা শুরুর কিছু অংশ এবং শেষের কিছু অংশকে কমপ্লিটলি হোয়াইট বা কমপ্লিটলি ব্ল্যাক দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেখানে আমাদের এই কাজটা করার জন্য সিম্পলি জাস্ট আমরা ফার্স্টে একটু শিফটিং বা সাবট্রাকশন অপারেশন করতে হয়, তারপর আমরা সাম ভ্যালু দিয়ে আসলে গুণ করতে হবে বা একটা মাল্টিপ্লিকেশন অপারেশন করতে হয়। এটাকে বলা হয় স্কেলিং, এই জিনিসটাকে বলা হয় স্কেলিং। তো শিফটিং অ্যান্ড স্কেলিং এটার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। এখন আপনাদের অ্যাকচুয়ালি এক্সামে এই ম্যাথটা আসে। ঠিক আছে, খুবই কমনলি এই ম্যাথটা আসে যে আমার একটা ইমেজ আছে, সেটার হিস্টোগ্রাম এরকম, বা বলা থাকে যে বেশিরভাগ পিক্সেল ভ্যালু হয়তো 36 থেকে বা ধরেন 50 থেকে 100 এর মধ্যে রিজাইড করে। তো বা ধরেন 64 থেকে 128 এর মধ্যে রিজাইড করে। ঠিক আছে, তো আপনাকে বলা হলো এটাকে কন্ট্রাস্ট স্ট্রেচ করতে এইভাবে, এই ধরনের কন্ট্রাস্ট স্ট্রেচিং, যেখানে নন ইন্টারেস্টেড রিজিয়নগুলো একদম 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। তো আপনাকে বলা হলো একটা জাস্ট ট্রান্সফার ফাংশন ডিজাইন করতে, s ইজ ইকুয়াল টু সামথিং। তো বেসিক্যালি আপনি কি করবেন, সাম ভ্যালু c1 দিয়ে গুণ করতে হবে আফটার শিফটিং। তো শিফটিংটা কি ছিল, r মাইনাস কিছু একটা বিয়োগ করা, রাইট? তাহলে আপনাকে বেসিক্যালি জাস্ট দুইটা জিনিস বের করতে হবে, এই যে c2টা যেটা হচ্ছে শিফটিং এর পরিমাণ, কি পরিমাণ শিফট করতে হবে, ঠিক আছে, আর এরপরে আপনাকে বের করতে হবে স্কেলিং এর পরিমাণ। ওকে, তো এটার জন্য আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে ফার্স্টে দেখব শিফটিং কতটুকু করতে হবে, আমরা দেখব কোনখান থেকে আমার আসলে স্ট্রেচিংটা শুরু করা দরকার, কোন জায়গায় ইনফরমেশন ভ্যারি করা শুরু হয়েছে। তো এখানে 0.1 এ শুরু হয়েছিল, তো c2 এর ভ্যালুটা এখানে বেসিক্যালি 0.1ই ছিল। আর এরপর আমাদেরকে যেটা দেখতে হচ্ছে কতটুকু স্কেল করতে হবে, সেটা ডিপেন্ড করে আমার এই রিজিয়নটা কত বড়, এই রিজিয়নটা কত বড় তার উপর। এবং আমরা দেখেছি এটা 0.35 থেকে 0.1 এর মধ্যে ছিল। তো দুইটাকে যদি আপনি বিয়োগ করেন তাহলে আপনি পাবেন 0.25। তো এই রিজিয়নটা হচ্ছে মোটামুটি 0.25 পরিমাণ লম্বা। এখন এই 0.25কে আমাদের হোল স্পেকট্রাম মানে 1 পরিমাণ নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের 0.25কে কত দিয়ে গুণ করতে হবে, সেটা আমরা পেয়ে যাব 1 দিয়ে। যদি আমরা এই ডিফারেন্সটাকে ভাগ করি তো 1/0.25 দেখেন কত আসে, 4 আসবে, কিন্তু যেটা আমরা এখানে পেয়েছিলাম। ঠিক আছে, তো এই 4টাই হবে আপনার c1। এভাবে আপনাদেরকে এই ফাংশনটা আসলে হয়তো দেওয়াই থাকবে, এই ফাংশনের c1 আর c2 এর ভ্যালু বের করতে হবে, এবং এটা হিস্টোগ্রাম দেখে খুব ইজিলি বের করতে পারবেন। ইভেন কোনখানে পিক্সেল ভ্যালুগুলো রিজাইড করে সেটা বলা থাকলেও খুব ইজিলি বের করতে পারবেন। তো আশা করি কন্ট্রাস্ট স্ট্রেচিং এর বেসিকটা এখানে বুঝেছেন। তবে কন্ট্রাস্ট স্ট্রেচিং মাত্র আপনাদেরকে যেটা দেখালাম সেটাতে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে, বুঝতেই পারছেন, আমরা যদি এই রকম কন্ট্রাস্ট স্ট্রেচিং করি তাহলে এই রিজিয়নে যদি ভুলে চুকে কিছু ইনফরমেশন থেকে যায়, এবং এই রিজিয়নে যদি ভুলে চুকে কিছু ইনফরমেশন থেকে যায়, সেটা কিন্তু আমি একেবারেই হারিয়ে ফেলছি, কারণ সবগুলোকেই আমি একই পিক্সেল ভ্যালু অ্যাসাইন করছি, এদের মধ্যে কোনো রকম ভ্যারিয়েশন আমরা করতে পারবো না। হতে পারে এটা লেস ইম্পর্ট্যান্ট, বাট স্টিল এটার তো একটা ভ্যালু থাকতেও পারে। মোর ইম্পর্টেন্টলি আপনার ইমেজটা আবার রিকনস্ট্রাক্ট করতে হতে পারে, তখন কিন্তু আপনি আর এই সবগুলোকে কলাপস করে 0 বা 1 বানিয়ে দিলে বা 0 বা 255 বানিয়ে দিলে আর সেটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবেন না। তো আমরা কি করতে পারি, আমাদের
এই রিজিয়নের যে ইনফরমেশন সেটাকে কিছুটা হলেও আমরা প্রিজার্ভ করতে চাই, হয়তো একদম পুরোটা পারবো না, বাট কিছুটা হলেও প্রিজার্ভ করতে চাই। হয়তো অনেক বেশি ডিফারেন্স, ধরেন 0.5 আর 0.9 মধ্যে যাতে কিছুটা হলেও পার্থক্য থাকে সেটা আমরা রাখতে চাই। সেটা কিভাবে করা যায়? সেটা করা যায় এরকম একটা ট্রান্সফরমেশন ফাংশন ইউজ করে। খেয়াল করে দেখেন, এখানে একদম জিরো না করে দিয়ে আমরা এখানে কম্প্রেস কিন্তু করছি, বাট একদম মানে জিরো করে দিচ্ছি না আর কি। এখানে একটু আস্তে আস্তে বাড়বে। ধরেন ইনপুট ইমেজে 0 থেকে 50 যে রিজিয়নটা ছিল সেটাকে আমি আউটপুট ইমেজে হয়তো 0 থেকে 20-তে নিয়ে গেছি, তো অনেকটা কম্প্রেস করেছি, বাট স্টিল 0 আর 50-র মধ্যে কিন্তু এখনও সিগনিফিক্যান্ট একটা ডিফারেন্স আছে, যে কারণে আমরা ইনফরমেশন কিছুটা রিট্রিভ করতে পারবো। হয়তো যেটা পারবো না সেটা হচ্ছে 0 আর 2 এর মধ্যে স্টিল আমার যে ডিফারেন্সটা সেটা হয়তো এখানেও আমি খুব একটা বের করতে পারবো না, বাট এমনিতেই এই দুইটা খুব কাছাকাছি, সো সমস্যা নেই ওইটা বের করতে না পারলেও। ঠিক আছে, তো একইভাবে যে শেষের কম্প্রেসিং রিজিয়নটা, এটা খেয়াল করে দেখেন, দুইটা কম্প্রেশন রিজিয়ন বলেছিলাম না, একটা হচ্ছে শুরুতে একটা হচ্ছে শেষে। সেটাতেও আমরা আসলে এরকম লো ভ্যালু অফ স্লোপ এরকম একটা অ্যাপ্লাই করব, যেটা কম্প্রেস করবে, এবং মাঝখানে রিজিয়ন অফ ইন্টারেস্টে আমার স্লোপের ভ্যালুটা হাই থাকবে। ঠিক আছে, তো এখানে ওই জিনিসটা এরকম একটা ট্রান্সফার ফাংশন দেখানো হয়েছে। তো বেসিক্যালি 3 ভাগে ভাগ করতে হয়। একটা হচ্ছে যেখান থেকে পয়েন্ট অফ ইন্টারেস্ট শুরু, যেখান থেকে পয়েন্ট অফ ইন্টারেস্ট শেষ। তো 0 থেকে ওই রিজিয়ন অফ ইন্টারেস্ট যেখানে শুরু, যেটাকে আমরা R1 বলছি, সেটাকে 0 থেকে S1-এ কনভার্ট করা হয়, যেখানে মানে এটা হচ্ছে R1 আর কি। এখানে 0 থেকে 50 পর্যন্ত এই অংশে খুব একটা ইনফরমেশন ছিল না। এই রিজিয়নটাকে আমি ম্যাপ করছি এখন 0 থেকে 20-তে। 20 হচ্ছে S1। ওকে, যেখানে S1 অবশ্যই R1 থেকে ছোট হতে হবে, কারণ আমি তো কম্প্রেস করছি। একইভাবে R2 থেকে R2 থেকে 1-কে আমরা এখন S2 থেকে 1-এ ইয়ে করছি, ম্যাপ করছি। ধরেন এটা 200 থেকে 255-কে আমরা এখন ধরেন 240 থেকে 255-এ কম্প্রেস করছি। তো 200-কে আমার 240-তে ম্যাপ করতে হবে না? তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি S2 যেটা, সেটা R2 থেকে ইনপুট ইমেজের ওই পয়েন্ট থেকে বড় হবে। ঠিক আছে, এখানে S2 গ্রেটার দেন R2, প্রথম কেসে S2 লেস দেন R1 ছিল। আর মাঝখানের যে রিজিয়ন অফ ইন্টারেস্ট সেটা ওই R1 R2টা S1 থেকে S2-র মধ্যে ম্যাপ করা হয়, এবং এই রিজিয়নটা স্ট্রেচ হবে। ঠিক আছে, এখানে R1 থেকে S1 ছোট, বাট R2 থেকে S2 বড়, তার মানে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যে চেঞ্জ হবে তার থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর চেঞ্জটা অনেক বেশি হবে। এখানে কোনো ক্লিপিং হচ্ছে না, সো ইনফরমেশন লসটা অনেক, এটা নো লস বলা উচিত না, বাট অনেকটা কমছে। তো এইটাকে আসলে বলা হয় পিস ওয়াইজ লিনিয়ার ম্যাপিং বা পিস ওয়াইজ কন্ট্রাস্ট স্ট্রেচিং ফাংশন। এই জিনিসটা এটাও আপনাদের আসতে পারে, বিশেষ করে এটা একটা অ্যাসাইনমেন্ট আকারে ল্যাবে বিশেষ করে আসতে পারে। ঠিক আছে, আপনাদের হয়তো কোড করে দেখাতে হবে এই জিনিসটাই। তো এখানে একটু খেয়াল করলে দেখবেন, এটা ছিল আমাদের অরিজিনাল ইমেজ। আমরা এই অরিজিনাল ইমেজে যখন পিস ওয়াইজ এই ফাংশনটা বেসিক্যালি যেটা মাত্র দেখালাম, সেই কন্ট্রাস্ট স্ট্রেচিং যখন অ্যাপ্লাই করেছি, কত ইমপ্রুভ করেছে এই যে ইমেজের কোয়ালিটিটা। এখন প্রত্যেকটা, এটা এক্স্যাক্টলি কি আমি আসলে জানি না, টিস্যুর কোনো একটা পিকচার হবে, আবার বিনসও হতে পারে, দেখতে কিছুটা বিনসের মতো লাগছে, বাট এই ইমেজে আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন কোয়ালিটি ফার বেটার, এবং ব্রাইটনেস থেকে শুরু করে কন্ট্রাস্ট থেকে শুরু করে সব কিছু ফার বেটার, এবং ডেপথটাও ভালো করে বোঝা যাচ্ছে। তো কত চমৎকার একটা কন্ট্রাস্ট স্ট্রেচিং আসলে এর মাধ্যমে হয়েছে। বাট এই ইমেজটাতে আমরা আসলে যেটা করেছি সেটা হচ্ছে রেজাল্ট অফ থ্রেশহোল্ডিং। ওকে, আমরা বেসিক্যালি মাঝখান বরাবর কোনো একটা থ্রেশহোল্ড করে দিয়েছি, মাঝখান না, এখানে যদি ভালো করে দেখেন নিশ্চয়ই এই রিজিয়ন বরাবর কিছু একটা থ্রেশহোল্ডিং হয়েছে। তো যে ওই ভ্যালুর চেয়ে বেশি সবগুলোকে হোয়াইটে কনভার্ট করেছে, আর কম সব কিছুকে ব্ল্যাকে কনভার্ট করেছে। দেখে মনে হচ্ছে এই ইমেজটাও সুন্দর, বাট এটাতে আসলে ডেপথের ইনফরমেশনটা এখানে যত সুন্দর বোঝা যায় ততটা বোঝা যাচ্ছে না। বাট হয়তো কিছু কিছু আমি যদি শুধু কোন রিজিয়নে আমার এই পার্টিকুলার টিস্যুগুলো আছে সেটা নিয়ে কাজ করতে চাই, তখন হয়তো এটা ভালো একটা লেভেল দিতে পারে। তো এটা বেসিক্যালি একটা লো কন্ট্রাস্ট ইলেকট্রন মাইক্রোস্কোপ ইমেজ পোলেনের, মানে পোলেন হচ্ছে সম্ভবত রেণু, ওই গাছের যে পরাগায়ন হয় সেটার কিছু একটা হবে, আই এম নট শিওর এক্স্যাক্টলি, বাট ওই রকম। এটাকে 700 গুণ ম্যাগনিফাই করে এই অরিজিনাল ইমেজটা আমরা পেয়েছিলাম। সেটাকে কন্ট্রাস্ট স্ট্রেচ করে বা থ্রেশহোল্ডিং করে আমরা ফার বেটার ইমেজিং পাই, ওইটাই দেখানো হলো। তো
এই হচ্ছে মোটামুটি কন্ট্রাস্ট স্ট্রেচিংয়ের বেসিক্স। এবং কন্ট্রাস্ট স্ট্রেচিংটাকে যদি আপনারা আরেকভাবে দেখতে চান, মানে ম্যাথমেটিক্যালি যদি আপনারা দেখেন এখানে একটা এক্সাম্পল হিস্টোগ্রাম দেওয়া আছে। হিস্টোগ্রাম মানে হচ্ছে ওই তো যতগুলো পসিবল পিক্সেল ভ্যালুজ আছে সেগুলো সব দেওয়া আছে এবং প্রত্যেকটা কতবার অকার করেছে সেই জিনিসটাও দেওয়া আছে। ওকে, তো এখানে আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, শুধু 0 মানে কমপ্লিট ব্ল্যাক অকার করেছে 15 বার, কমপ্লিট হোয়াইট অকার করেছে 15 বার। মাঝখানে 1 2 3 4 এগুলো একবারও অকার করে নাই। আবার 10 11 12 13 14 এগুলোও একবারও অকার করে নাই। তো বুঝতেই পারছেন আমাদের মেইনলি বেশিরভাগ পিক্সেল ভ্যালু আছে হচ্ছে এই রিজিয়নটাতে। ওকে, তো আমাদের যদি স্ট্রেচ করতে হয় হয়তো ওই রিজিয়নে করতে হবে। এখন এখানে আসলে আপনাদের কোয়েশ্চেনটা যেরকম হতে পারে, অরিজিনাল হিস্টোগ্রামটা প্রথমত যদি ড্র করেন এরকম কিছু একটা পাবেন। ওকে, অরিজিনাল হিস্টোগ্রামটা এরকম কিছু একটা পেলেন। এখানে জাস্ট 1 একদম 0 এবং একদম হাইয়েস্ট পিক্সেল ভ্যালু যেটা, এটা একটা 4 বিট ইমেজ, বুঝতেই পারছেন হাইয়েস্ট পিক্সেল ভ্যালু যেহেতু 15। এই দুইটার মধ্যে যে মাঝখানে যে পিক্সেল ভ্যালুগুলো আছে সেগুলো একবারও অকার করে নাই, এগুলো এগুলো আর এই 5 6 7 8 9 জাস্ট এই পিক্সেল ভ্যালুগুলো অনেকবার করে অকার করেছে। এখানে নাম্বারগুলো দেওয়া আছে 70 বার, 110 বার, 45 বার, 70 বার বা 35 বার। তো আমরা অবভিয়াসলি এই ইমেজটাকে যদি এনহ্যান্স করতে চাই, আমরা শুধু 0 এবং 1 এর জন্য কিছু পিক্সেল ভ্যালু রেখে দিব হয়তো এরকম একটা স্ট্রেচিং ম্যাপ ইউজ করে। বাকিগুলোকে আমরা স্ট্রেচ করে যাতে 5 এর সাথে 6 এর, 6 এর সাথে 7 এর, 7 এর সাথে 8 এর, 8 এর সাথে 9 এর এবং 9 এর সাথে ওই একদম 15 বা এদের এই পার্থক্যগুলো যাতে আমরা সহজে বুঝতে পারি সেরকম একটা ব্যবস্থা করবে। তাহলে এদের মধ্যে পিক্সেল ডিফারেন্সটা বাড়িয়ে দিবে, এরকম কিছু একটা আমরা করতে চাই। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এখানে যেটা করা হয়েছে কন্ট্রাস্ট স্ট্রেচিং ফাংশনটাতে যদি ভালো করে খেয়াল করে দেখেন, আপনারা দেখবেন 5 কে আউটপুট ইমেজে ম্যাপ করা হয়েছে 2 তে। তাহলে আউটপুট ইমেজে 0 15 বারই অকার করবে কারণ 0 কে 0 তেই ম্যাপ করা হয়েছে, 5 কে ম্যাপ করা হয়েছে 2 তে। সো আমরা এই জায়গায় আসলে পাবো এখন আউটপুট ইমেজের হিস্টোগ্রাম প্লট করলে এইটা 70 ভ্যালুটা। ঠিক আছে, 3 আর 4 আবার, আচ্ছা না, 6 কে ম্যাপ করা হয়েছে 4 এ দেখেন। তো আমরা দেখব অরিজিনাল ইমেজে 6 আসলে 110 বার, তো আউটপুট ইমেজে 4 আসবে 110 বার কারণ অরিজিনাল ইমেজের 6 কে 4 এ ম্যাপ করা হয়েছে। এরপর দেখেন 5 6 7 কিন্তু এখন এই যে 5 6 7 যে ইয়েগুলো ছিল সেগুলোতে কিন্তু আমার কোনো এই 6 থেকে 7 এর মধ্যে সবগুলোই এই জিনিসগুলোকে পার করে গেছে। 7টা গিয়ে ম্যাপ হয়েছে একদম 8 এ, রাইট? তাহলে একটা পিক্সেলও 5 6 বা 7 এ ম্যাপ হচ্ছে না, তাহলে এগুলো সব 0 হয়ে যাবে, 0। কিন্তু 7 যেটা অরিজিনাল ইমেজে ছিল সেটা আউটপুট ইমেজে গিয়ে 8 এ ম্যাপ হয়েছে। তাহলে 7 ছিল আমাদের এখানে কতবার? 45 বার ছিল প্রবাবলি, তো সেটা আমাদের এখানে দিতে হবে, রাইট? 7 ছিল 45 বার, তো এখন আউটপুট ইমেজে 8 আসবে 45 বার। এরপর আমরা দেখি ইনপুট ইমেজে যে 9 ছিল, না সরি 8 ছিল, 8টা গিয়ে ম্যাপ হয়েছে এই 11 এ। তো 8 আসছিল আমার কতবার ইনপুট ইমেজে? আমার আসছিল হয়তো 8 আসলে 45 বার আসছিল নাকি 55 বার আসছিল, তো সেটাকে বা 65 বার আসছিল, তো সেই ইমেজটা আমার এখন 11 এ গিয়ে ম্যাপ হয়েছে, সেটা আমার এখানে 65 করে দিলাম। ফাইনালি আমার যে 9 ছিল, 9টা গিয়ে ম্যাপ হয়েছে একদম 14 এ। তো 9 ছিল 35 বার, এখন আমার 14 হবে, মানে আউটপুট ইমেজে 14 অকার করবে 35 বার, বাকিগুলো 0। আর 15 তো 15 এর মতোই আগের জায়গায় আছে, এটা 15 বার অকার করবে। তো আমি নতুন হিস্টোগ্রামের ডেটা পেয়ে গেলাম। হিস্টোগ্রামটা যদি প্লট করি, খেয়াল করে দেখেন এই হিস্টোগ্রামটা কিন্তু আগের থেকে অনেক বেশি স্ট্রেচড। এখানে যে মেজরলি অকারিং যে ইয়েগুলো আছে, পিক্সেল ভ্যালুগুলো আছে, সেগুলোর মধ্যে ডিফারেন্সটা অনেক বেড়ে গেছে। এই কারণে আমরা প্রত্যেকটা পিক্সেল ভ্যালুর মধ্যকার যে ডিফারেন্সটা সেগুলো আরও অনেক স্পষ্টভাবে দেখতে পারবো এবং এটা আমাদের জন্য আসলে সুবিধাজনক হবে, বুঝতেই পারছেন। ঠিক আছে, তো এই কারণেই এটাকে কন্ট্রাস্ট স্ট্রেচিং বলা হয়, কারণ এটা হিস্টোগ্রাম যেটা সেটাকে
রিজিয়ন অফ ইন্টারেস্টে স্ট্রেচ করে ফেলে, এই জন্যই। ওকে, তো এই যে মাত্র আমরা যে কাজটা করলাম, এখানে কিন্তু আমরা ইন্টেন্সিটিকে ট্রান্সফর্ম করেছি, যেটা অরিজিনাল ইমেজে যেটা 5 ছিল সেটাকে 2-তে নিয়ে গেছি, যেটা 6 ছিল সেটাকে আমরা 4-এ নিয়ে গেছি, যেটা 7 ছিল সেটাকে 8-এ নিয়ে গেছি, 8কে 11-এ নিয়ে গেছি, 9কে 14-এ নিয়ে গেছি। তো আমরা আসলে ইন্টেন্সিটিকে কিন্তু ট্রান্সফর্ম করে ফেললাম, এগুলোর ইন্টেন্সিটিগুলো চেঞ্জ করে ফেললাম। এই ধরনের সব কিছুকেই আসলে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের আন্ডারে ফেলা হয়। ঠিক আছে, আমরা পরের লেকচারে, এই লেকচারের জাস্ট সেকেন্ড পার্টে আমরা নেক্সট দিন দেখব হচ্ছে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনে কিছু বেসিক ট্রান্সফরমেশন। হিস্টোগ্রাম দেখে কি করা যায় সেটা তো আমরা দেখলামই, এবং আরও একটা জিনিস দেখব হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, সেটা আসলে লেকচার 4-এ আমরা দেখব। বাট ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন এইরকম হিস্টোগ্রাম দেখে করার পাশাপাশি, এভাবে পিসওয়াইজ লিনিয়ার বা কন্ট্রাস্ট স্ট্রেচিং এর বেসিক মেথডগুলো করার পাশাপাশি আমরা একদম সরাসরি জাস্ট ইমেজ দেখে, ইমেজের উপর বেস করে, হিস্টোগ্রাম দেখা ছাড়াই বা জাস্ট আইডিয়া করে কিছু বেসিক ট্রান্সফরমেশন টেকনিক্স আছে, প্রত্যেকটা পার্টিকুলার কিছু কাজ করে। সেই বেসিক ট্রান্সফরমেশনগুলো আমরা নেক্সট পার্ট অফ দিস লেকচারে আমরা আসলে কভার করব। ঠিক আছে, এখানে ওই জিনিসগুলো কিছুটা দেওয়া আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে একটু অল্প সময় লাগবে, ওই সময়টার মধ্যে আমরা একটু কভার করব। আর বাকি যা কিছু আমরা এতক্ষণ দেখলাম এগুলো সব কিছুই হচ্ছে কন্ট্রাস্ট স্ট্রেচিং, আমাদের ব্রাইটনেস কন্ট্রাস্ট ইনক্রিজ করা বা ইন্টেন্সিটি ট্রান্সফরমেশনের বেসিক, হিস্টোগ্রাম যে স্ট্রেচ হচ্ছে এই জিনিসটা, এগুলো আমরা বুঝলাম। তো এই হচ্ছে মোটামুটি আজকের লেকচার। এই জিনিসটা কি সেন্স মেক করেছে? কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে?